ওয়ালাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, অবস্থান সারাদিনের কর্মব্যস্ততা শেষে আমরা সবাই আজকে আবার একত্রিত হয়েছি আমাদের আজকের সেশনের জন্য। সেশনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত কারি আল আফসারী। بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. ধন্যবাদ কারি আল আফসারী। এখন আমাদের আজকের আজকের যে সেশন, সেই সেশনের উদ্বোধন এবং থিওরিটিক্যাল পার্ট আমাদের সামনে উপস্থাপন করবেন জেসমিন আক্তার এফসিএস, এই ইভেন্টের হোস্ট। জেসমিন আক্তার এফসিএস। আসসালামু আলাইকুম ও শুভ সন্ধ্যা। আমি জেসমিন আক্তার এফসিএস, ম্যানেজিং পার্টনার জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস। আজকের এই ট্রেনিং প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে হাউ টু ইনক্রিজ পেইড আপ ক্যাপিটাল। এখানে থিওরিটিক্যাল পার্টটা আমি বলবো এবং প্র্যাকটিক্যাল পার্টটা বলবেন মোহাম্মদ মিজানুর রহমান এফসিএস, এবং কোশ্চেন আনসার শেষে দেওয়া হবে। কারণ থিওরিটিক্যাল পার্টের সাথে প্র্যাকটিক্যাল পার্টের একটা গভীর সম্পর্ক আছে, যে কারণে থিওরিটিক্যাল পার্ট শেষ হওয়ার পরে আপনাদের মনে অনেক কোশ্চেন হতে পারে, যেটা প্র্যাকটিক্যাল পার্ট শেষ হওয়ার পরে দেখবেন যে আপনাদের অধিকাংশ কোশ্চেন আনসার ওখানে চলে আসছে। এরপরে যদি কিছু থেকে থাকে সেটা আপনাদেরকে শেষে দেওয়া হবে। পেইড আপ ক্যাপিটাল সম্পর্কে যদি বলতে চাই, এটা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই খুবই সংবেদনশীল বিষয়। কোনো একটু ভুল হলেই এই কার্যক্রমটা আপনার বাধাগ্রস্ত হতে পারে এবং মাঝপথে থেমেও যেতে পারে। যে স্লাইডটি দেখানো হচ্ছে অবজেক্টিভ অফ দ্য ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ, এই পার্টটা আমি গতকালকেও বলেছি। আমার বক্তব্যের সময় দেখবেন অনেক বিষয়ই রিপিট হচ্ছে, কারণ নতুন টপিকের সাথে কোন কোন বিষয়গুলো যায় সেইগুলো বলতে গিয়েই আসলে অনেক বিষয় রিপিট হচ্ছে। অনেকে বিষয়টা জানে, তার কাছে হয়তো মনে হতে পারে যে একই বিষয়ে কেন বারবার বলছে। আসলে যে একেবারেই জানে না, তার জন্যই মূলত এই একই পাঠ বারবার আমরা বলছি, যেন তার মধ্যে গেঁথে যায় যে কোন কাজটা করতে গেলে কোন কোন পদক্ষেপ গ্রহণ করতে হয়। আমাদের এই ট্রেনিং এর আজকের মূল উদ্দেশ্য হলো প্রফেশনাল দক্ষতা বৃদ্ধি করা, সার্ভিস কোয়ালিটি উন্নত করা এবং রেগুলেটরি প্রসেসটা যাতে সুন্দর মতো হয় সে বিষয়ে খেয়াল করা। এখানে এই তিনটা পার্ট আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম পার্টটা হচ্ছে আরজিসি। এই আরজিসিতে ফাইল রেকর্ড করানোর ক্ষেত্রে ফাইলটি যে জমা দেওয়া হয়, এই এই সব তথ্য সঠিক ও নির্ভুল যাতে হয় সে বিষয়ে খেয়াল করতে হবে। কাউন্টারম্যান যেন কোনো কোশ্চেন ছাড়াই আপনার ফাইলটা জমা নেয় সে বিষয়ে তদারকি করতে হবে। ডিলিং অফিসার সহজে যাচাই করতে পারেন সে বিষয়ে খেয়াল করতে হবে। সহকারী ও ডেপুটি রেজিস্ট্রার যাতে দ্রুত ফাইল রেকর্ড প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন সে বিষয়ে আপনাদের খেয়াল করতে হবে। এই বিষয়টি আসলে কেন গুরুত্বপূর্ণ, এখানে যদি সঠিকভাবে আপনি সমস্ত কাজ করেন এবং সাবমিশনটা ঠিক মতো হয় তাহলে আপনার সময় সাশ্রয় হবে, রিটার্ন রিজেক্ট হয় না, আপনার পেশাগত মান বৃদ্ধি পায়। যেমন অনেক ক্ষেত্রে শেয়ার অ্যালটমেন্টের ক্ষেত্রে বোর্ড রেজুলেশন যথাযথভাবে প্রস্তুত করা হয়েছে, কিন্তু সেখানে চেয়ারম্যানের সিগনেচার নেই। এই রিটার্নটা যদি আপনি জমা দেন অনেক ভুলবশত চেয়ারম্যানের সিগনেচার ছাড়াই রেজুলেশনে জমা দিয়ে ফেললেন,
এবং ব্যাংক সার্টিফিকেটে যে অ্যামাউন্ট দেখানো হচ্ছে বোর্ড রেজুলেশনের মধ্যে সে অ্যামাউন্টের মিল নাই। যেমন আপনার পেইড আপ ক্যাপিটাল হয়তো 5 লাখ টাকা বৃদ্ধি করতে চাচ্ছেন, এখানে ব্যাংক সার্টিফিকেটে দেখালেন 5 লাখ, কিন্তু বোর্ড রেজুলেশনের মধ্যে একটা শূন্য কম, 50,000 টাকা। সেক্ষেত্রে কিন্তু এই রেকর্ড কিপিং বন্ধ হয়ে যাবে। ফলে এই বিষয়গুলো বিশেষভাবে খেয়াল করতে হবে। এখানে প্রথম ফাইলটা যখন আপনি সাবমিশন, অনলাইন সাবমিশন দিলেন, অনলাইন সাবমিশন দেওয়ার পরে প্রথমেই যায় কাউন্টারম্যানের কাছে। কাউন্টারম্যান এটা দেখেন, দেখে যদি কোনো পেপার শর্টফল থাকে সেক্ষেত্রে তিনি বলেন যে না, এই পেপারসটা নেই, আপনাদেরকে এটা দিয়ে তারপরে আপনাদেরকে কাউন্টারে জমা দিতে হবে। তখন এই এই জায়গাটা যাতে তৈরি না হয়, কাউন্টারম্যান যাতে এই কথাটা না বলতে হয় পারে, সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রপারলি কাউন্টারম্যানের কাছে আপনার সাবমিটেড কপিটা জমা দিতে হবে। তারপরে এটা যাবে হচ্ছে ডিলিং অফিসারের কাছে। ডিলিং অফিসার সাধারণত ওনার খুবই পুঙ্খানুপুঙ্খভাবে ফাইলটি দেখেন। যিনি রেসপন্সিবল ফর রিভিউইং দ্য ডকুমেন্টস ইন ডিটেল, এখানে ক্লারিটি এবং অ্যাকুরেসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি ডকুমেন্ট হতে হবে নির্ভুল, সম্পূর্ণ এবং সুশৃঙ্খল ভাবে সাজানো। যদি ডকুমেন্টস পরিষ্কার ও কনসিস্টেন্ট হয় তাহলে ভেরিফিকেশন প্রসেস দ্রুত এবং সহজ হয়। অন্যথায় ছোট একটি অসামঞ্জস্য পুরো প্রক্রিয়াটি বন্ধ করে দিতে পারে বা এটা অবজেকশনের মুখে পড়তে পারে। এখানে এই জায়গাটা খুব খেয়াল করে দেখতে হবে, এবং যাতে করে কোনো অবজেকশন না আসে, ফাইল ব্যাক না আসে, রেকর্ড কিপিং এর জন্য কোনো সমস্যা না হয়, সে বিষয়গুলো খেয়াল করতে হবে। এরপরে আসছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। ডিলিং অফিসার ফাইল ছেড়ে দেওয়ার পরে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের কাছে যায়। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ফাইল দেখেন, যদি কোনো সমস্যা থাকে ওখান থেকে ফাইল ব্যাক হতে পারে। আবার ডিলিং অফিসারের কাছে ফেরত পাঠাতে পারেন যে এই জায়গাটা ঠিক হয়নি। তখন এই জায়গাটাও যাতে ঠিক মতো থাকে। মূল বিষয় হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন যেন নির্ভুল এবং সম্পূর্ণ সুশৃঙ্খল ভাবে সাজানো থাকে। ওনাদের ফাইলটা দেখতে যাতে কোনো কষ্ট না হয় এবং খুবই ক্লিয়ার থাকে, যেন কোনো প্রশ্নই মনে না জাগে যে এই জায়গাটা ঠিক না। কোনো প্রশ্ন জাগলেই কিন্তু ফাইল ব্যাক দিব। এরপরে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ফাইল ছেড়ে দিলে ফাইলটি যাবে হচ্ছে ডেপুটি রেজিস্ট্রারের কাছে। ডেপুটি রেজিস্ট্রার ফাইনালি সে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় তার কাছে গেলে, এবং অ্যানুয়াল রিটার্ন যাতে উইদাউট এনি কমপ্লিকেশন আরজিসি ডাটাবেসে সঠিকভাবে রেকর্ড হয়, সে মেইনলি তার কাছ থেকেই এই রেকর্ডটা হয়। এরপরে আছে হচ্ছে পার্ট বি। পার্ট বি হচ্ছে কোম্পানির দৃষ্টিভঙ্গি। যখন ফাইলটি রেকর্ড হয়ে যায় তখন কোম্পানি দ্রুত সার্টিফাইড কপি প্রত্যাশা করে, সময় মতো কার্যকর সেবা, আপনার পেশাদারিত্ব ও নির্ভরযোগ্যতার পরিচয় দেয়। গুড কমিউনিকেশন ক্লায়েন্টের সাথে স্বচ্ছতা বিশ্বাস তৈরি করে। ভালো সেবা কোম্পানিকে আপনার সেবা অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। ক্লায়েন্টের সন্তুষ্টি দীর্ঘমেয়াদী সম্পর্ক ও পুনরায় পুনরায় কাজ করার সুযোগ তৈরি করে। এবং লক্ষ্য করে দেখবেন যে প্রফেশনাল এক্সিলেন্স কোনো এক ধাপ নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা যদি ধাপে ধাপে প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে করতে পারি তাহলে পুরো প্রক্রিয়াটি সহজ হবে। এই ট্রেনিংটি আপনাদের ব্যক্তিগত উন্নয়ন এবং জাতীয় অবদানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিন্তু রেভিনিউ জেনারেট হয় গভর্নমেন্টের। যত সঠিকভাবে রিটার্ন জমা হবে এবং কাজটি যত সুন্দরভাবে করা যাবে, এখানে রিটার্ন জমা দেওয়ার প্রবণতা মালিক পক্ষের মধ্যে তৈরি হবে। আর যদি দেখা যায় যে কাজে ঝামেলা এবং ফাইলপত্র রেকর্ড করাইতে অনেক সমস্যা হচ্ছে, তখন আমাদের দেশে তো এমনিতেই কমপ্লায়েন্সের ব্যাপারে মালিক পক্ষের অত্যন্ত খুব একটা আগ্রহ নেই। ফলে তারা আগ্রহ হারাবে যে আমি থাক, ঠিক আছে, যে বাবা বিশেষ দরকার না হলে ফাইল রেকর্ড করাতে চাইবে না। এরপরে আসছে হচ্ছে পার্ট সি, প্রফেশনাল হ্যাপিনেস। যখন আপনি সাকসেসফুলি 2টা পার্ট শেষ করবেন তখন আপনার মধ্যে প্রফেশনাল হ্যাপিনেস তৈরি হবে, এবং এই স্যাটিসফ্যাকশনটা আপনাকে পরবর্তী কাজের ক্ষেত্রে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, এবং আপনার প্রফেশনাল স্কিল ও সার্ভিস কোয়ালিটি উন্নত হবে।
যা কর্পোরেট সেক্টরে আপনার অবস্থান ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। এখানে আহ, এই স্লাইডটি দেখতে পাচ্ছেন, এই চেকলিস্ট ফর লেটার অফ অ্যালটমেন্ট অফ শেয়ারস ইনক্রিজ পেইড আপ ক্যাপিটাল অফ দ্য কোম্পানিজ। পেইড আপ ক্যাপিটাল ইনক্রিজ করার জন্য যে যে পেপারস দরকার সেই বিষয়গুলো এখানে আছে। এখানে 9টা পয়েন্ট গতকালকেও এরকম আলোচনা করেছিলাম। সেখানে দেখবেন অনেক কিছুই মিল আছে, আবার কিছু কিছু নতুন বিষয় আছে। প্রথমেই হচ্ছে সাইন্ড হার্ড কপি অফ ফর্ম 15। এই ফর্ম 15টাই মূলত পেইড আপ ক্যাপিটাল ইনক্রিজ করার ফর্ম। এটা এই 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 ফর্মটা যাতে সঠিকভাবে ফিল আপ করা হয় সেটা দেখতে হবে, এবং ফর্ম 15 ছাড়া ক্যাপিটাল ইনক্রিজ সম্ভব হবে না। এখানে বাস্তবায়নের সময় দেখা যায় ফর্মে অথরাইজ সিগনেটরির সিগনেচার মিসিং অথবা ডেট ও শেয়ার ইনফরমেশনে ভুল আছে। এই জায়গাগুলো বিশেষভাবে দেখতে হবে। আবার বোর্ড রেজুলেশনের সাথে ফর্মের যে শেয়ার ক্যাপিটাল ইনক্রিজের যে অ্যামাউন্ট এটাও ঠিক থাকতে হবে। ফলে এই জায়গাগুলো বিশেষভাবে খেয়াল করবেন। এরপরে আসছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টে কোম্পানির যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে যে পরিমাণ টাকা আহ, বাড়বে পেইড আপ টেবিলে সেই টাকা ওখানে ট্রান্সফার হতে হবে। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এভিডেন্স হিসেবে কাজ করবে। এটি প্রমাণ করে যে শেয়ার মানি প্রকৃতপক্ষে কোম্পানির ব্যাংক হিসাবে জমা হয়েছে। বিশেষভাবে খেয়াল রাখতে হবে ব্যাংক স্টেটমেন্টের অ্যামাউন্ট, ডিপোজিট ডেট, শেয়ার অ্যালটমেন্ট ইনফরমেশন ফর্ম 15 বোর্ড রেজুলেশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। এটি একটি যদি কোনো একটা জায়গায় মিসম্যাচ হয় তাহলে ভেরিফিকেশন ডিলে হতে পারে। এরপরে আছে ভেন্ডরস এগ্রিমেন্ট। কিছু ক্ষেত্রে বিশেষ করে ক্যাশ কনসিডারেশনের পরিবর্তে অ্যাসেট, প্রপার্টি অথবা আদার কনসিডারেশনের মাধ্যমে শেয়ার অ্যালটমেন্ট হলে তখন এই ভেন্ডরস এগ্রিমেন্ট প্রয়োজন হতে পারে। এনওসি ফ্রম এক্সিস্টিং ডাইরেক্টর ইফ অ্যাপ্লিকেবল, যদি যেখানে অ্যাপ্লিকেবল হয় সেখানে এনওসি লাগবে। যেমন প্রয়োজন অনুযায়ী এক্সিস্টিং ডাইরেক্টর এবং শেয়ার হোল্ডারের কাছ থেকে এনওসি নিতে হবে, যাতে ভবিষ্যতে শেয়ার অ্যালটমেন্ট নিয়ে কোনো ইন্টারনাল ডিসপুট সৃষ্টি না হয়। যেমন ভবিষ্যতে হয়তো কোনো শেয়ার হোল্ডার বা ডাইরেক্টর বললো যে আমি তো চাইনি এটা ওনার কাছে বিক্রি হোক, সেই জায়গা থেকেই এনওসিটা দরকার হয়। এনক্যাশমেন্ট সার্টিফিকেট। এনক্যাশমেন্ট সার্টিফিকেটটা সাধারণত ফরেন শেয়ার হোল্ডারের ক্ষেত্রে দরকার হয়। এটি অথরাইজ ডিলার ব্যাংক কর্তৃক ইস্যু করা হয় এবং ফরেন রেমিটেন্স যথাযথভাবে দেশে এসেছে কিনা তা নিশ্চিত করে। বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিত করার জন্য এই সার্টিফিকেট বাধ্যতামূলক হয়ে থাকে। এরপরে হচ্ছে অডিটর সার্টিফিকেট। একজন প্রফেশনাল অডিটর সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে শেয়ার অ্যালটমেন্ট প্রসেস আইন এবং অ্যাপ্লিকেবল রেগুলেটরি রিকোয়ারমেন্টস অনুযায়ী সম্পন্ন হয়েছে। অডিটর সার্টিফিকেট একটি ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল অ্যাসুরেন্স হিসেবে কাজ করে, যা রেগুলেটরি অথরিটির নিকট সাবমিশনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। শেয়ার সার্টিফিকেট, শেয়ার রেজিস্টার। শেয়ার সার্টিফিকেট এবং শেয়ার রেজিস্টার প্রমাণ করে যে শেয়ার ইস্যু করার পর যা যথাযথভাবে অ্যালট ও রেজিস্টার করা হয়েছে। অনেক সময় দেখা যায় যে শেয়ার অ্যালটমেন্ট করা হলেও শেয়ার রেজিস্টার আপডেট করা হয়নি। এই ধরনের অসামঞ্জস্য ভবিষ্যতে অডিট, ডিউ ডিলিজেন্স এবং কিংবা শেয়ার ট্রান্সফারের সময় জটিলতা সৃষ্টি হতে পারে। ফলে এই জায়গাটা বিশেষভাবে খেয়াল করতে হবে শেয়ার সার্টিফিকেট, শেয়ার রেজিস্টার। নোটিশ অফ দ্য বোর্ড মিটিং। এরপর হচ্ছে বোর্ড মিটিং এর নোটিশ। আপনি যে পেইড আপ ক্যাপিটাল বৃদ্ধি করবেন, বোর্ড মিটিং এর নোটিশে এটা উল্লেখ থাকতে হবে। নোটিশে ডেট, মিটিং ডেট, এজেন্ডা এর মধ্যে সামঞ্জস্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রপার নোটিশ ছাড়া গৃহীত রেজুলেশনের ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন ওঠে। মিনিটস রেজুলেশন অফ দ্য বোর্ড মিটিং এর মিনিটস বা রেজুলেশন হলো পেইড আপ ক্যাপিটাল বৃদ্ধি করার যে অফিসিয়াল কর্পোরেট রেকর্ড, এর মাধ্যমে প্রমাণ হয় যে বোর্ড যথাযথভাবে বিষয়টি অনুমোদন করেছে।
এবং এই যে অনুমোদনের কাজটা মিনিটস এর মাধ্যমে আসলো, এটা প্রপারলি রেকর্ড করতে হবে। রেজুলেশনে যে বিষয়গুলো থাকতে হবে সেটা হলো নাম্বার অফ শেয়ারস অ্যালোটেড, ফেস ভ্যালু অ্যান্ড প্রিমিয়াম যদি থাকে, অ্যামাউন্ট রিসিভড, যে অ্যামাউন্টটা রিসিভ করা হলো, এবং অ্যাপ্রুভাল অফ শেয়ার অ্যালটমেন্টের অ্যাপ্রুভাল। প্রতিটি ডকুমেন্টস কর্তৃপক্ষের কাছে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চেকলিস্টটি ভালোভাবে আয়ত্ত করার মাধ্যমে আমরা আরজিসির শতভাগ কমপ্লায়েন্স নিশ্চিত, ভুল কমানো, সময় সাশ্রয় এবং সর্বোপরি স্ট্রং প্রফেশনাল ক্রেডিবিলিটি এবং ট্রাস্ট গড়ে তুলতে পারবো। এভাবেই আমাদের প্রফেশনাল দক্ষতা বৃদ্ধি পাবে এবং নির্ভুল কাজ আমরা আরজিসিতে করতে পারবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর পেশেন্স হিয়ারিং। এখন আপনাদের সামনে প্র্যাকটিক্যাল পার্ট নিয়ে আসবেন মোহাম্মদ মিজানুর রহমান, এফসিএস। ওকে, থ্যাংক ইউ আমাদের সেশন হোস্ট এবং জেসমিন অ্যাসোসিয়েটস এর ম্যানেজিং পার্টনার। আমরা তার কাছ থেকে এই অথরাইজ পেড আপ ক্যাপিটাল বৃদ্ধির প্রেক্ষাপট, পেড আপ ক্যাপিটাল বৃদ্ধির ক্ষেত্রে যে বেসিক রিকোয়ারমেন্টস সে বিষয়ে জানলাম, এবং আমাদের এই ট্রেনিং সেশনে অংশগ্রহণের যে মুখ্য উদ্দেশ্য সেই সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আমরা যে চেক লিস্টটা আপনাদের সামনে উপস্থাপন করেছে সেই চেক লিস্টের ড্রাফটিং কিভাবে হবে, সেই চেক লিস্টের ড্রাফটিং এর সাথে যে ফর্মগুলো জড়িত আছে সেই ফর্মগুলো কিভাবে প্রস্তুত হবে, ফাইনালি সেটা আরজিসির যে সাবমিশন কিভাবে হবে এবং কিভাবে সেটা রেকর্ড হবে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি এই কোন ড্রাফটিং কোন ফর্মের সাথে কোম্পানি আইনের কোন সেকশনের সামঞ্জস্য আছে, কোন সেকশনের নির্দেশনা বলে আমরা এই কাজগুলো করছি সেই বিষয়েও আপনাদেরকে আলোকপাত করব, বোঝানোর চেষ্টা করব। তো আজকের এই সেশনে আসলে আমরা যারা উপস্থিত আছি, আমাদের পরম পরম করুণাময়, দয়ালু, মেহেরবান, ওনার যদি মেহেরবানি না থাকতো তাহলে আজকে আমরা এই সেশনে একত্রিত হতে পারতাম না। তার ইচ্ছা আছে, তার দয়ার কারণেই আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি, সেজন্য আমরা সবাই শুকরগুজার করি তার। এবং উম, আমরা সেই মহান স্রষ্টার নামে তাকে স্মরণ করে আজকের এই প্র্যাকটিক্যাল সেশনটা শুরু করছি। প্র্যাকটিক্যাল সেশনের শুরু করার আগে আমি একটু উম, সময় নিচ্ছি। আমাদের আমাকে শুনতে পাচ্ছেন তো না সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। স্যার শোনা যায়। আচ্ছা, আপনাদের উম, আপনাদের এন্ডে যার যার মোবাইলে বা ল্যাপটপে বা কম্পিউটারে আপনারা একটু মিউট করে রাখবেন, তাহলে সেশনটা প্রাণবন্ত হবে। আমি যখন কোনো কিছু জানতে চাইবো আপনাদের এন্ড থেকে যারা, মানে একসাথে সবাই বললে হবে না, যে কোনো একজন বলবেন যিনি মানে প্রম্পট আনসার দিতে পারবেন। আমি আজকের সেশনে যাওয়ার আগে গতকালকের সেশন রিক্যাপ করব। গতকালকের সেশনে আমরা যেটা করিয়েছি সেটা হলো আমরা কিভাবে অথরাইজ ক্যাপিটাল ইনক্রিজ করি সেই সেই বিষয়ে আমরা কালকে সেশনে করেছি। তো
অথরাইজ ক্যাপিটাল ইনক্রিজ করার ক্ষেত্রে কোম্পানি আইনের যে সেকশনগুলি জড়িত আছে সেই সেকশনগুলিও আমরা কালকে আলোচনা করেছি এবং যে ফর্মগুলি আমাদের প্রয়োজন, যে ফর্মালিটি গুলো প্রয়োজন সেই বিষয়ে আমরা বলেছি। এখন আমি যে কোনো একজনের কাছ থেকে জানতে চাইবো যে অথরাইজ ক্যাপিটাল ইনক্রিজ করার জন্য কালকে আমরা যে শিখলাম সেখানে কয়টা ফর্মের কথা বলা আছে। নোটিশ নোটিশ টু দি রেজিস্টার অফ ট্রান্সফার কোম্পানিজ, তাকে আমরা কিভাবে নোটিশ করব, সেই বেসিক ফর্মগুলোর নাম কি? 5টা ফর্মের কথা বলা হয়েছে। কি কি? ফর্ম 4, মেমোরান্ডাম, ফরওয়ার্ডিং লেটার, ফর্ম 8 and articles of association. ফর্ম 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 4, ফর্ম 4, হ্যাঁ ফর্ম 4, ফরওয়ার্ডিং লেটার, হ্যাঁ ফর্ম 8, ফর্ম 8। মেমোরান্ডাম and articles of association. ওকে, থ্যাংক ইউ ফর ইউর নাইস ডেলিভারি। আসলে এইভাবে উম, যখনই আপনি মানে আপনার কনসেন্ট্রেশনটা প্রোগ্রামে দিবেন, তখনই আপনার এটা আসবে। এবার এখানে আমার একটা কোশ্চেন আছে গতকালকের সেশনে। গতকালকের সেশনের কোশ্চেন বলেন। হ্যাঁ, কিন্তু কোশ্চেনটা হলো যে আমরা যখন হার্ড কপি জমা দিচ্ছি মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন ও আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের প্রত্যেক পাতায় তো এমডি সাইন করে দিচ্ছি। হ্যাঁ, এখন সাবস্ক্রিপশন পেজে যে সাবস্ক্রাইবার ছিল তাদের উপর সাইন করা কপি আবার জমা দিতে হবে, না যেটা আগে জমা দেওয়া ছিল ওইটাই থাকবে? না না, ওখানে কোনো সিগনেচার লাগবে না, ওটা আপনি ব্লাঙ্ক দিবেন। ওখানে এসডি লেখা থাকবে, এসডি। ওকে, থ্যাংক শুধু ইউ। ওইটা হলো জাস্ট একটা ফর্মালিটিস ফর্মালিটিস, যে আপনি সংশোধনী সংশোধনী যে করেছেন সেটা যথাযথভাবে আপনার প্রিন্টেড ডকুমেন্টসের আপনি সন্নিবেশিত করেছেন। ওইটা এখন বেসিক্যালি আরজেসির কাছে ওইটা কোনো ভ্যালু নাই, কিন্তু তারপরও তারা নিয়ে রাখতেছে তাদের স্টোররুম ভরার জন্য। এটা একেবারেই আননেসেসারি, না দিলে পরে ফাইল রেকর্ড করবে না। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার, এসডি কেন লেখা থাকে? এইচডি এইচডি লেখা থাকে হলো আপনি মূল ডকুমেন্টস যে সাইন করা আছে, হুম, এই যেই ডকুমেন্টসটা আমরা জমা দিব এখন সেটা তো মূল ডকুমেন্টস না, এটা তো হলো একটা মূল ডকুমেন্টস এর শ্যাডো। সে কারণে এইচডি লেখা থাকে। মূল ডকুমেন্টসে যেহেতু সিগনেচার থাকে, যখন মেমোরেন্ডাম করা হয়েছে তখন সেই যে প্রথম দিন দেখালাম না রেজিস্ট্রেশন করার সময় কোম্পানির যে স্ক্যান করে দিলাম যেগুলি, ওই ডকুমেন্টস তো তাদের কাছে আছেই, ওইটাকেই বলা হচ্ছে এসডি। আর নতুন করে তো আপনি সাইন করে জমা দিবেন না। এই ডকুমেন্টসটা ম্যানেজিং ডিরেক্টর সিগনেচার করতেছে, সে কনফার্ম করতেছে যে হ্যাঁ আমার এই মেমোরেন্ডামে আর্টিকেলসে শুধুমাত্র আমরা যে ইজিএম এর মাধ্যমে যে কারেকশনটা করেছি সেই কারেকশনটাই এখানে আছে, আর বাকি সব অ্যাজ ইট ইজ আছে, এইটুক। কারণ হলো কি, ভবিষ্যতে যদি কোর্ট কাছারি হয় তাহলে যাতে ওই ম্যানুয়াল ফাইলটা তারা, কোর্ট যখন তলব করবে তখন তারা ম্যানুয়াল ফাইল হাইকোর্টে বা কোম্পানি কোর্টে তারা উপস্থাপন করতে পারে। এই জন্যই তারা এগুলো নিয়ে রাখে, এগুলো তাদের সেফগার্ডের জন্য। আচ্ছা, আরেকটা বিষয় আমি যেটা জানতে চাচ্ছিলাম, আরেকজন বলবেন, একজনের কাছ থেকে তো শুনলাম, আরেকজন বলবেন যে আমরা আগের দিন যে কোম্পানি ফরমেশন শিখলাম, কোম্পানি ফরমেশনের কার্যক্রম শেষ হওয়ার পরে আমাদের কি কি ফর্ম অটোমেটিকলি রেডি হয়ে গেল? অন্য একজন বলবেন এখানে, শফিকুল আমিন ভাই বলতে পারবেন? সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন না, নেক্সট। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনটা হলো আপনার রেজিস্ট্রেশন হওয়ার পর আপনি পাবেন।
জি। ফরমেশনের ক্ষেত্রে স্যার আমরা ফর্ম 6 পাইছি, ফর্ম 9 পেয়েছি, ফর্ম 1, ফর্ম 12, ফর্ম 10। হ্যাঁ, কয়টা হলো? পাঁচটা। পাঁচটা স্যার। পাঁচটা। 5টা হওয়ার কথা। শফিকুল আমিন ভাই, জি স্যার, এবার 5টা। এবার আপনি বলেন। শফিকুল আমিন ভাই, এবার আপনি বলেন। ফর্ম 6, ফর্ম 1, ফর্ম 12, ফর্ম এক্স এবং ফর্ম 9। আচ্ছা, ফর্ম এক্স না, ফর্ম 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 10, ফর্ম 10, ফর্ম 10, হ্যাঁ রাইট, ফর্ম 10, ফর্ম 12, 6, ফর্ম 1, 12, 12, 10 and 9। হ্যাঁ, ফর্ম 12, ফর্ম 10 আর ফর্ম 9। এই তো সবার মনে আছে, ভেরি গুড। আপনাদের এবং ফর্ম 6 যেটা স্যার, সেটা হলো সেকশন 77 এর আন্ডারে। ফর্ম 12 আচ্ছা, আমি যেটা, তো আপনারা যেহেতু ফর্ম গুলা মনে থাকলেই হবে। জি আর সেকশন আমি আবার ধরবো, প্র্যাকটিক্যাল সেশন যেদিন করাবো তখন তো ডায়াসে ডাকবো, আসেন ফর্ম 6 পূরণ করেন। আচ্ছা আচ্ছা, একটু রিভিউ করতে চাচ্ছিলাম স্যার আপনার সাথে। প্র্যাকটিক্যাল সেশনে কিন্তু আপনাকে ডায়াসে ডাকবো, এক একজনকে এক একটা জিনিসের ডায়াসে ডাকবো। কতটুকু কনসেন্ট্রেশন নিয়ে আমার ক্লাস শুনতেছেন, এটা আচ্ছা, ফিজিক্যাল সেশনে আমি বুঝতে পারবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা মনোযোগ দিয়ে সেশন শোনেন, বোঝা যাচ্ছে। এক্ষেত্রে এই জায়গাটায় আমি সার্থক আর কি। তো যেটা ম্যাডাম যেখানে রেখে গেলেন, আমি সেখান থেকে শুরু করছি। তো আমাদের কোম্পানির যখন অ্যালটমেন্ট শেয়ার বাড়ানোর দরকার হয়, কোম্পানির যখন পেইড আপ ক্যাপিটাল বাড়ানোর দরকার হয়, যদি অথরাইজ ক্যাপিটাল লিমিট থাকে, হুম মনে করেন একটা কোম্পানির 10 কোটি টাকা অথরাইজ ক্যাপিটাল আছে, তো সেই কোম্পানির পেইড আপ ক্যাপিটাল আছে হলো 5 কোটি টাকা বা 1 কোটি টাকা। তো এই 1 কোটি টাকা আছে, তার মানে কি সে আরো 9 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল করতে পারবে। তার লিমিট করা আছে 10 কোটি, যেহেতু সে কারণে সে এই পেইড আপ ক্যাপিটাল 1 কোটি 1 কোটি করে করে সে 10 কোটি পর্যন্ত যেতে পারবে। তো আমরা ধরে নিলাম যে আমরা যেই কোম্পানির অ্যালটমেন্ট নিয়ে কথা বলতেছি, ক্যাপিটাল নিয়ে কথা বলতেছি, সেই কোম্পানির অথরাইজ ক্যাপিটাল এরকম আছে, লিমিট আছে। মানে সেক্ষেত্রে পেইড আপ ক্যাপিটাল বাড়াইতে কোনো সমস্যা নাই। তো এই পেইড আপ ক্যাপিটাল বাড়াইতে সমস্যা নাই, ফলে বাড়ানো যাবে। তাহলে আমি গতকালকে কিন্তু বলেছি যে কোম্পানি আইনের যে কোনো ইমপ্লিমেন্টেশন, এটার 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 কার্যক্রম শুরু হয় বোর্ড থেকে। বোর্ডে উম, এটার বোর্ডের নোটিশ হয়, নোটিশের মাধ্যমে এজেন্ডা যায়, এজেন্ডা অনুযায়ী বোর্ড মিটিং হয়, বোর্ড মিটিং এর পরে বোর্ড মিটিং এর অ্যাটেন্ডেন্স হয়, মেনু, তারপরে মাইনুস হয়। এই ফর্মালিটিস গুলো কোম্পানি আইনে যেভাবে বলা আছে সেভাবে করতে হয়। এবং এটা আপনার উম, যারা প্র্যাকটিসে আছে, প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্র্যাকটিসিং চার্টার্ড সেক্রেটারি, প্র্যাকটিসিং কস্ট অ্যাকাউন্টেন্ট, তারপরে প্র্যাকটিসিং কর আইনজীবী, প্র্যাকটিসিং বার এনলিস্টেড লয়ার, এই এনাদের কাছে এগুলো কি উম, আছে। এখন তাহলে আমাদের, যেমন গতকালকে অথরাইজ ক্যাপিটাল বৃদ্ধির জন্য আমাদের দরকার ছিল ফর্ম 4 এবং ফর্ম 8। এই দুইটা হলো একেবারে বাধ্যতামূলক, ম্যান্ডেটরি, কোম্পানি আইনের নির্দেশনার আলোকে। আর অন্যান্য কার্যক্রম আমরাও করেছি, সেগুলোও করেছি কোম্পানি আর লয়ের আলোকে, কিন্তু সেটার জন্য আমার কি ফর্ম লাগে নাই। হুম তো এরকম এই অ্যালটমেন্টের ক্ষেত্রেও, শেয়ার অ্যালটমেন্টের ক্ষেত্রেও আপনার ফর্ম আছে। তাহলে শেয়ার অ্যালটমেন্টের জন্য যে ফর্ম, সেই ফর্মের নাম হচ্ছে ফর্ম 15। এখন যে স্ক্রিনটা ওপেন করা আছে, দেখেন এখানে লেখা আছে ফর্ম 15। আর এই ফর্ম 15 এর যে উদ্ভব, এই ফর্ম 15 এর উদ্ভব হলো কোম্পানি আইনের সেকশন 151-এ, 151 নম্বর সেকশনে এই ফর্ম 15 এর কথা বলা আছে, যে যখনই কোনো কোম্পানি পেইড আপ ক্যাপিটাল বৃদ্ধি করবে, তখন তার এই পেইড আপ ক্যাপিটাল সংক্রান্ত বিধান বলে কি, সেটা এই কোম্পানি আইনের 115 নম্বর সেকশনে বলা আছে, 151 নম্বর সেকশনে বলা আছে। তো আমি আজকে এখানে সেকশন
উম, আহ, দেখাচ্ছি না, এটা আপনাদের কাছে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আহ, এখানে বলা আছে, আমি কি বলা আছে সেটা তো আমি মুখে বলতেছি। তো ফর্ম 15-এ খুবই ভেরি সিম্পল। এখানে কিছুক্ষণ পরে আমি দেখাবো ফর্ম 15-এর কি কি আইটেম। আমি একটু এই বিষয়টা বড় করি, বড় করলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখন তো বড় দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। তাহলে এটার নাম হলো ফর্ম 15, রিটার্ন অফ অ্যালটমেন্ট। এটার নাম কি? ফর্ম 15 রিটার্ন রিটার্ন অফ অফ অ্যালটমেন্ট। অ্যালটমেন্ট। আর ফর্মটার নাম হলো ফর্ম 15। ফর্ম 15 কোম্পানি আইনের কোন সেকশনের এটা বলা আছে? 151 151-এ বলা আছে। আচ্ছা, 151-এ কি বলা আছে? এই যে এখানে আপনার 151 আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এই ওয়ার্ড ফাইলটা বের হবে, কোম্পানি আইনের ওয়ার্ড ফাইল। এই ওয়ার্ড ফাইলে এই যে 151 নম্বর বরাদ্দ সম্পর্কিত বিবরণ, এইখানে এই কথাগুলি সব বলা আছে। এই জায়গার মধ্যে এই সব কথাগুলি বলা আছে, আপনারা এটা পড়ে নেবেন। আচ্ছা, তারপরে আসেন, অ্যালটমেন্ট গেল। ফর্ম 15 এর যে এটা এই এপিট নাম্বার টাম্বার সব দেওয়া আছে, এগুলো তো আপনাদের সামনে প্রিন্ট করাই আছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যেটা দেখতে পাচ্ছেন যে আপনার মিনিটস, যে বোর্ড মিটিং এর কথা বললাম, সেই বোর্ড মিটিং এর ফর্মাল যে প্রসিডিউর, সেই ফর্মাল প্রসিডিউর আপনার কোম্পানি আইনে বোর্ড মিটিং এর নোটিশ কবে দিতে হবে এই সম্পর্কে কিছু বলা নাই। কতদিন আগে বোর্ড মিটিং এ নোটিশ দিতে হবে সেটা বলা নাই। বলা হয়েছে যে এই বোর্ড মিটিং এর বিষয়ে সকল পরিচালক অবগত, এই বিষয়ে নিশ্চিত করতে হবে যদি কখনো কেউ চ্যালেঞ্জ করে। আর বাংলাদেশ সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ড যেটা আছে আপনার বিএসএস 1, সেখানে বা আইসিএসবি ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ, তাদের করা বিএসএস 1, সেখানে বোর্ড মিটিং এর টোটাল ফরম্যাটিস বলা আছে। এটা আপনার যদি কারো উম, থাকে আপনারা এটা সংগ্রহ করুন। তো যাই হোক, বিএসএস এবং কোম্পানি আইনের বিধানাবলী সাপেক্ষে নোটিশ দিবেন। নোটিশ দেওয়ার পরে নোটিশের এজেন্ডা অনুযায়ী আপনি মিনিটস করবেন। মিনিটসে পরিষ্কার পরিষ্কার ভাবে পরিষ্কার ভাবে কত শেয়ার, প্রতি শেয়ারের দাম কত, কার অনুকূলে এই শেয়ার অ্যালটমেন্ট হচ্ছে, অর্ডিনারি শেয়ার না প্রিফারেন্স শেয়ার, সেটা এই রেজুলেশনের মধ্যে পরিষ্কার করে বলতে হবে। এখানে যেভাবে বলা আছে এইভাবে আপনারা বলবেন। এখানে যে স্যাম্পল দেওয়া আছে, তাহলে এক্সট্রাক্ট দিলেন, এক্সট্রাক্টটা লাগলো, এক্সট্রাক্টটা লাগলো। হ্যাঁ, মিটিং এর মিনিট থেকে এক্সট্রাক্ট নিলেন। এক্সট্রাক্ট, এটা একটা ফর্ম গেল। তারপরে অথরাইজেশন লেটার, এটা তো মানে প্রত্যেকটা রিটার্নের সাথেই দিতে হবে। এটা নিয়ে আমি আর আলোচনা আজকে করলাম না, গতকালকে যা করেছি এটা একই জিনিস। তারপরে আসেন, আহ, আপনার যে অ্যালটমেন্টটা হচ্ছে, সেই অ্যালটমেন্টের টাকা যদি কোনো বিদেশি শেয়ার হোল্ডারের কাছ থেকে আসে, তখন ওইটা ব্যাংকিং চ্যানেলে, অর্থাৎ কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে বিদেশি ব্যাংকের মাধ্যমে ওই টাকাটা ডলার হিসাবে আসবে। কত ডলার ঢুকলো, কত টাকা ডলার সমান কত টাকা কোম্পানির অ্যাকাউন্টে তারা বাংলা টাকা করলো, এই সেই টাকার পরিমাণ সমপরিমাণ শেয়ার অ্যালটমেন্ট করা যাবে। তো যদি আপনি কম বেশি হয়, 1 টাকাও কম বেশি হয়, তাহলে আপনার কি অ্যালটমেন্টটা আটকায় যাবে। সে কারণে আপনি এই এনক্যাশমেন্ট সার্টিফিকেট কনফার্ম হয়ে তারপরে আপনি শেয়ার অ্যালটমেন্ট করবেন। তাহলে আপনার এনক্যাশমেন্ট সার্টিফিকেট এক এক ব্যাংক এক এক ভাবে দেয়। এখন আরজেসি সকল ব্যাংকে এক্সেস দিয়ে দিছে, ওরা নিজেরাই এই এনক্যাশমেন্ট সার্টিফিকেট আপ করে দিতে পারে। আর আপনি কাস্টমার হিসাবে কোম্পানির কাছ থেকে, ওই ব্যাংক কোম্পানির কাছ থেকে এনে আপনাকে একটা কপি দিবে, যেটা আপনি রিটার্ন সাবমিট করার সময় রিটার্নের সাথে দিবেন।
এটা গেল এনক্যাশমেন্ট সার্টিফিকেট। আর যদি বাংলাদেশি কেউ কেউ টাকা অ্যালটমেন্ট নেয়, তখন তার জন্য এই এনক্যাশমেন্ট সার্টিফিকেট প্রয়োজন হবে না। তখন তার জন্য প্রয়োজন হবে ব্যাংক স্টেটমেন্ট। টাকাটা যে ব্যাংকে ডিপোজিট করা হয়েছে, তার অ্যাকাউন্ট থেকে যে আসছে, সেটা প্রুভ করতে হবে ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে। আচ্ছা, তো এখন প্রশ্ন হতে পারে যে এই টাকা আমি কি বোর্ড মিটিং এর অ্যালটমেন্টের সিদ্ধান্ত হওয়ার পরে জমা দিব, নাকি আগেই জমা দিব? এখানে আপনি যদি উম, এই এই সকল ক্ষেত্রে সাধারণত ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা আগেই হয়। যিনি শেয়ার নেবেন তার নামে শেয়ার অ্যালটমেন্ট হবে, সেটা দেশি হোক আর বিদেশি হোক, যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামেই শেয়ার অ্যালটমেন্ট দেওয়া হোক না কেন, সে আগে থেকেই জানে। তো এই ফর্মালিটিস গুলো সহজ করার জন্য যদি ফরেন ইনভেস্টমেন্ট হয়, ফরেন ইনভেস্টমেন্ট হলে আগে একটা বোর্ড রেজুলেশন করা হয়। সেই বোর্ড রেজুলেশন অনুযায়ী আপনার বিদেশ বিদেশ থেকে ডলার ব্যাংকে ঢোকে, সেখান থেকে এনক্যাশমেন্ট সার্টিফিকেট আসে। আসার পরে আপনার এই টাকাটা যতক্ষণ পর্যন্ত কোম্পানির অ্যালটমেন্ট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোম্পানির অ্যাকাউন্টসে এইটা থাকবে শেয়ার মানি ডিপোজিট হিসাবে। শেয়ার মানি ডিপোজিট হিসাবে এটা অ্যাকাউন্টিং হবে। একইভাবে যদি বাংলাদেশের কোনো ব্যক্তি প্রতিষ্ঠানকে অ্যালটমেন্ট দেওয়া হয়, তাহলে এটা ওই ব্যক্তি প্রতিষ্ঠানের নামে কোম্পানির অ্যাকাউন্টে শেয়ার মানি ডিপোজিট হিসাবে অ্যাকাউন্টিং হবে। তারপরে যখন এই শেয়ারটা অ্যালটমেন্ট হবে, অর্থাৎ বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হলো ফর্ম 15 আনুষঙ্গিক কার্যক্রম আমরা আরজিসিতে জমা দিলাম। জমা দেওয়ার পরে এটা যখন রেকর্ড হয়ে গেল, রেকর্ড হওয়ার পরে আপনার ওই যে শেয়ার মানি ডিপোজিট অ্যাকাউন্টে ছিল, সেটা শেয়ার ক্যাপিটালে কনভার্ট হয়ে গেল। তাহলে শেয়ার মানি ডিপোজিট ডেবিট হয়ে গেল আর শেয়ার ক্যাপিটাল ক্রেডিট হয়ে গেল। তখন ওইটা জিরো হয়ে এটা ক্রেডিট হয়ে গেল। এই হচ্ছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। আর যদি টাকা পরে জমা দেয়, পরে জমা দিলে তাকে অবশ্যই এটা অ্যালটমেন্টের সিদ্ধান্ত হওয়ার 60 দিনের মধ্যে, অর্থাৎ আরো পরিষ্কার করে বললে, এই রিটার্ন আপনি যখন জমা দিবেন, এই রিটার্ন জমা দেওয়ার সময় ব্যাংক স্টেটমেন্টে আপনার যেহেতু প্রুভ করতে হবে যে টাকা আসছে, তখন এই ব্যাংক স্টেটমেন্টে জমা হওয়ার পরে আপনি রিটার্ন জমা দিতে পারবেন। আবার আরেকটা বিষয় হলো যে এই এই কোম্পানি আইনের 151-এ সেকশন 151-তে বলা হয়েছে যে অ্যালটমেন্টের সিদ্ধান্ত যেদিন হবে, সিদ্ধান্ত হওয়ার দিন থেকে 60 ডেজের মধ্যে আপনাকে কি করতে হবে, এই অ্যালটমেন্ট জমা দিতে হবে, ফর্ম 15 আরজিসিতে জমা দিতে হবে। যদি আপনি ব্যর্থ হন কোনো 60 দিনের মধ্যে জমা দিতে, তাহলে আপনার কি এটা আপনি সাবমিট করতে পারবেন না, এটা লক হয়ে যাবে। তখন আপনাকে হাইকোর্টে যাইতে হবে, হাইকোর্ট থেকে পারমিশন করাই নিয়ে এসে আবার এটা রেকর্ড করাইতে হবে। কিন্তু এখানে একটা আপনি যখন আইনটা পড়বেন, 151 যখন পড়বেন, ওখানে পরিষ্কার বলা আছে, যদি কোনো প্রতিষ্ঠান মনে করে যে 60 দিনের মধ্যে তার পক্ষে এই ফর্ম অ্যালটমেন্টের এটা আরজেসিতে সাবমিট করা সম্ভব হচ্ছে না, তখন সে কি করবে, আরজেসির রেজিস্ট্রার বরাবর যথাযথ কারণ উল্লেখ পূর্বক উনি আবেদন করবেন। কোম্পানি আবেদন করবেন যে এই অ্যালটমেন্ট আমরা এত তারিখে বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হয়েছে, এই পরিমাণ টাকা আসছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। বা ভেন্ডরস এগ্রিমেন্টের মাধ্যমে যদি হয়, হ্যাঁ, সেটা ওই রাজুকের জমি এই কোম্পানির নামে ট্রান্সফার করতে রাজুকের অনুমোদনের বিষয় আছে, সেখানে 60 দিনের মধ্যে হচ্ছে না, 6 মাস লাগবে বা 1 বছর লাগতেছে, তখন এইটা রেজিস্ট্রার যদি স্যাটিসফাইড হয় যে না, এটা যৌক্তিক কারণ আছে, এই অ্যালটমেন্টটা 60 দিনের মধ্যে সে জমা দিতে পারবে না, তখন রেজিস্ট্রার আপনাকে একটা যৌক্তিক সময় আপনার জন্য বৃদ্ধি করে দিবে। এবং এই সময়ের জন্য আবেদন করতে হবে 60 দিন পার হওয়ার আগেই। 60 দিন পার হওয়ার আগেই আবেদন করতে হবে। তখন আপনাকে রেজিস্ট্রার আপনার জন্য উনি যেটা যুক্তিযুক্ত মনে করবেন, সেই পরিমাণ সময় আপনাকে উনি বরাদ্দ করবেন। এখন এটা আপনার কোম্পানি আইনের এই আরজিসিতে যারা কাজ করে, অধিকাংশ মানুষই কোম্পানির ল না পড়ে প্র্যাকটিস করে।
তো যে কারণে এই একটা কমন কথা প্রচলিত আছে যে 60 দিনের মধ্যে যদি আপনি অ্যালটমেন্ট জমা না দেন তাহলে আপনাকে হাইকোর্টে যাইতে হবে। কিন্তু হাইকোর্টে না গিয়েও যে এটা করা যাবে, হুম, সেই সেই পরামর্শটা, সেই অ্যাডভাইসটা কিন্তু আপনার কোম্পানিকে বা ক্লায়েন্টকে কেউ দিচ্ছে না। আজকে আমার মাধ্যমে আপনারা জানলেন, আপনারা আপনাদের ক্লায়েন্টকে এইভাবে মেনটেন করবেন। তো টাকা জমার বিষয়টা গেল। এখন আসেন, আপনি যে শেয়ার অ্যালটমেন্ট দিলেন, এই শেয়ার অ্যালটমেন্ট দিলে যার নামে শেয়ার অ্যালটমেন্ট দেওয়া হলো তাকে শেয়ার সার্টিফিকেট দিতে হবে। শেয়ার সার্টিফিকেটের বাজারে বই পাওয়া যায়, অনেক কোম্পানিতে ডিজিটাল কপি থাকে। এই শেয়ার সার্টিফিকেটের 1, 2, 3 এইভাবে নাম্বার থাকে। যিনি 1 নম্বর শেয়ার হোল্ডার তার 1 নম্বর সার্টিফিকেট হয়, যিনি 2 নম্বর শেয়ার হোল্ডার তার 2 নম্বর সার্টিফিকেট হয়। এইভাবে যদি যার নামে শেয়ার অ্যালটমেন্ট হচ্ছে সেই ব্যক্তি যদি 25 নম্বর ব্যক্তি হয়, শেয়ার হোল্ডার হয়, তাহলে তার সার্টিফিকেট নাম্বারও 25 হবে। এবং 24 নম্বর শেয়ার হোল্ডারের শেয়ারের নাম্বার যেখান থেকে শেষ হলো, ওই 25 নম্বর শেয়ার হোল্ডারের নাম্বার সেখান থেকে শুরু হলো। সেখান থেকে যত শেয়ার তত পর্যন্ত তার শেয়ারের নাম্বার পড়বে, যেটাকে আমরা বলি ডিস্টিংক্ট নাম্বার। তাহলে শেয়ার সার্টিফিকেট নাম্বার এবং শেয়ারের সংখ্যা এবং শেয়ারের যে ডিস্টিংক্ট নাম্বার, এই যে এখানে দেওয়া আছে দেখেন, ডিস্টিংক্ট নাম্বার কত থেকে কত এখানে এইভাবে উল্লেখ করতে হয়। এটা আসলে ওই যারা প্রিন্টিং এর কাজ করে এদের কাছে এই ফরম্যাট রেডি করাই আছে। আপনি গিয়ে বললে আপনাকে আপনার কোম্পানির নামে করে দিবে, ডিজাইনটা আপনি শুধু পছন্দ করে দিবেন। তাহলে আপনার অ্যালটমেন্ট দেওয়ার পরে কাজ হলো কি, শেয়ার সার্টিফিকেট লিখবেন, তারপরে শেয়ার রেজিস্টার আছে, শেয়ার রেজিস্টারে লিখবেন। এটা হলো আপনার এখন যেটা দেখতেছেন, এটা শেয়ার সার্টিফিকেট, উল্টা পিঠ। এটা দেখলেন আগের সামনের পিঠ, এটা হলো শেয়ার সার্টিফিকেটের পিছনের পিঠ। এখানে শেয়ার অ্যালটমেন্ট সম্পর্কে বলা থাকে। যেমন এইখানে আপনি যে কোম্পানিটা দেখছেন, এই কোম্পানির 23/1/2023 নিবন্ধন, 23/1/2023 নিবন্ধন, তার সার্টিফিকেট নাম্বার 1, তার ওই সময় শেয়ার ছিল 1000, তার শেয়ারের নাম্বার শুরু হয়েছে 1000 থেকে 1000 পর্যন্ত। এটা হলো সাবস্ক্রাইব করার সময় সে করেছে। তার রেজিস্টার ফোলিও, অর্থাৎ শেয়ার রেজিস্টারের যে ফোলিও আছে, শেয়ার রেজিস্টার আছে, শেয়ার হোল্ডারের যে লেজার বলে অ্যাকাউন্টিং এর ভাষায়, সেই লেজার বইতে তার ফোলিও নাম্বার 1 আর শেয়ারের ব্যালেন্স এত। এই কথাটা শেয়ারের উল্টা বেশি লেখা থাকে এবং এইটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এটা সার্টিফাই করে। ম্যানেজিং ডিরেক্টরের সিগনেচার এবং সিল থাকতে হবে এখানে। তারপরে এই শেয়ার সার্টিফিকেটটা শেয়ার হোল্ডারের কাছে একটা ভ্যালিড ডকুমেন্ট হিসাবে গণ্য হবে। আর শেয়ারের প্রথম পাতায় কোম্পানি সেক্রেটারি, ম্যানেজিং ডিরেক্টর বা চেয়ারম্যান বা এনি আদার ডাইরেক্টর, এই 3 জনের সিগনেচার থাকবে প্রথম পাতায়। ঠিক আছে, আপনারা এই ফরম্যাটে করবেন। আর পিছনের সাইডটা এইভাবে আপনারা দেখে নেবেন। যদি এই লেখালেখি বুঝতে সমস্যা হয় আমাকে ফোন দিবেন বা আমার চেম্বারে এসে দেখা করবেন, আমি এটা আপনাদেরকে ডিটেলস শেখাই দিব। খুবই গুরুত্বপূর্ণ পার্ট এখানে, মানে 95% রিটার্নে এখানে ভুল থাকে। আচ্ছা, তারপরে আসেন শেয়ার রেজিস্টার। এটা হলো শেয়ার রেজিস্টার অফ দ্য কোম্পানি। আগের গুলা দেখলেন শেয়ার সার্টিফিকেট, এটা হলো শেয়ার রেজিস্টারের স্যাম্পল। শেয়ার রেজিস্টারে এইভাবে লেখা থাকবে, ডেট দিয়ে আপনার ওই যে তার শেয়ার, যেমন আগেরটার ক্ষেত্রে একটা জিনিস দেখেন, এই যে 29/8/24 তার নামে শেয়ার অ্যালটমেন্ট হলো, 29/8/24 শেয়ার অ্যালটমেন্ট হলো, তার সার্টিফিকেট নাম্বার হলো 2। আর এই যে শেয়ারের সংখ্যা হলো 43,800। তাহলে তার আগের শেয়ারের পরে এই যে মাঝখানে আরেকজন ছিল, এই 2001 থেকে এই পর্যন্ত শেয়ারের সংখ্যা আসছে। আর এটা হলো রাইট ইস্যু। ঠিক আছে, ফোলিও নাম্বার 1, অর্থাৎ ওই 1 নম্বর ফোলিওতে গিয়ে কি এই 44,800, আগের ছিল 1000 আর পরে 43,800, এই 44,800
শেয়ার এখানে যেরকম আপনার বোঝা গেল, এটা আপনার কি শেয়ার রেজিস্টার, এটা হলো শেয়ারের রেজিস্টার। অর্থাৎ আমরা শেয়ার রেজিস্টার বলতেছি, কোম্পানি আইন বলতেছে এটার নাম শেয়ার রেজিস্টার। এটা আসলে শেয়ারের লেজার। অ্যাকাউন্টিং এর ভাষায় এটাকে আমরা লেজার বলি। তো এইখানেও দেখেন একই কথা, এই যে কবে তার ইনকর্পোরেশনের সময় কত, তার শেয়ার সার্টিফিকেট নাম্বার কত ছিল, কত তার শেয়ারের সংখ্যা কত ছিল, শেয়ারের নাম্বার কত থেকে কত শুরু হলো, হ্যাঁ টোটাল শেয়ার কত ছিল, আবার অ্যালটমেন্ট দেওয়া হলো কবে, কত শেয়ার দেওয়া হলো, কি হলো না হলো, বলে ব্যালেন্স কত আছে। এইটারও আপনার কি কপি, এই শেয়ার রেজিস্টারের ফটোকপি এটা এখানে লেখা থাকবে। অ্যালটমেন্ট করার পরে সেটা লেখা থাকবে, লেখা থাকার পরে এই সার্টিফিকেট যেটা আপনি ফটোকপি করবেন, সেটা আবার কোম্পানির এমডি কর্তৃক অ্যাটাস্টেড হওয়া লাগবে, বা ম্যানেজার কোম্পানির সেক্রেটারি কর্তৃক অ্যাটাস্টেড হওয়া লাগবে। এটা গেল শেয়ার রেজিস্টার। শেয়ার রেজিস্টার পরে আসেন এখন স্যার এই যে এখানে স্যার রেজিস্টারে সিরিয়ালটা কি ভুল নাকি স্যার? 1000-এর পরে 1001 থেকে শুরু হবে না স্যার? কোনটা, এই যে রেজিস্টারে যে সিরিয়াল নাম্বারটা দিল স্যার শেয়ার, যেমন প্রথম জন হলো 1000, নং অফ শেয়ার 1000, ফ্রম 1 to 1000। হুম, হ্যাঁ তাহলে এইখানে পরবর্তীতে যখন সেকেন্ড ম্যান গেল, তখন ওনার কি হবে? 1001-2 হবে না স্যার? এখানে 2001 কেন? এই যে ফ্রম এটা 2000। 2001 হওয়ার কারণ হচ্ছে যেটা, সেটা হলো যে এই উম, যেই ব্যক্তির নামে মাঝখানে আরেকজন ব্যক্তি আছে, এই কোম্পানিতে দুইজন শেয়ার হোল্ডার, একজন এমডি একজন চেয়ারম্যান। ওকে। তাহলে এই 1000 শেয়ার ছিল এমডির নামে, 1000 শেয়ার ছিল চেয়ারম্যানের নামে। তাহলে আপনার এইখানে যদি তার 1 থেকে 1000 পর্যন্ত শেয়ারের নাম্বার হয়, এই লোকের 1 থেকে 1000 পর্যন্ত, তাহলে ওই যে আরেকজন যে আছে চেয়ারম্যান, তারও তো 1000 শেয়ার আছে। তার সিরিয়ালের শেয়ার নাম্বার, শেয়ার শুরু হলো কবে, কত থেকে, তার ওখানে 1001 গিয়ে থেকে। এই 1001 থেকে 2000 পর্যন্ত তার হলো শেয়ারের সিরিয়াল নাম্বার। ঠিক তাহলে আছে। স্যার আমি স্যার তাহলে রেজিস্টারে কি স্যার সাবস্ক্রাইব যারা ডিরেক্টর থাকবে আর কি, প্রথমে যারা কোম্পানি গঠন করবে সব ডিরেক্টরের এন্ট্রিগুলো থাকতে হবে না? সব ডিরেক্টরের এন্ট্রি থাকতে হবে এরকম, এই যে শেয়ার রেজিস্টার, অর্থাৎ সবার নামে নামে এরকম লেজার থাকবে, সবার নামে নামে আপনাকে এরকম মিলাই দিতে হবে। ও, হ্যাঁ প্রত্যেকের নামে সবার আলাদা নামে আলাদা নামে, থাকবে। হ্যাঁ আলাদা আলাদা থাকবে, এইরকম মিলতে হবে। তার মানে কি, আপনার কোশ্চেনের আনসারটা হলো যে যেহেতু আরেকজনের নামে 1000 শেয়ার আছে, জি স্যার। তাহলে এই ব্যক্তির নামে যখন আবার শেয়ার অ্যালটমেন্ট হচ্ছে 43,800 শেয়ার, জি। তাহলে 43,800 শেয়ার তার নামে অ্যালটমেন্ট হইতে গেলে আগের শেয়ারের নাম্বার তো দেওয়া আছে 2000 পর্যন্ত, সে জি। কারণে ওনার শুরু হলো 2001 থেকে। 1 থেকে অর্থাৎ এইভাবে যদি আগে যদি 5000 শেয়ার থাকে তাহলে এটা 5001 থেকে শুরু হবে। 5001 থেকে শুরু হবে, রাইট। ওকে স্যার। তারপরে যে পর্যন্ত যায় সেই পর্যন্ত এখানে থাকে। ঠিক আছে। জি স্যার। এইভাবে স্যার যতজনের এখানে নামে শেয়ার, আমার এইভাবে এইভাবে স্যার আমার একটা যতজনের নামে, কোশ্চেন আছে এখানে। যার ধরেন ওই চেয়ারম্যানের 1000 শেয়ার আছে, এখন চেয়ারম্যান যদি সে 1000 শেয়ার থেকে 500 শেয়ার ট্রান্সফার করে দিতে চায়, সেক্ষেত্রে রেজিস্টারে কিভাবে করবে? সেভাবে কি কাটাকাটি করতে হবে নাকি ওই পুরোটা বাদ দিয়ে নতুন করে রেজিস্টার করতে হবে? এইটা আপনি শেয়ার ট্রান্সফারের সেশন সামনে আছে, তখন আবার আমি এটা বুঝাই দিব। এইখানে অ্যালটমেন্টটা আমি যেভাবে বুঝাচ্ছি, যেভাবে আপনার প্লাস মাইনাস এখানে আগের সাথে প্লাস হলো, নতুনটা যোগ হয়ে যেরকম এখানে ব্যালেন্স হলো না 44,800, আপনি যখন বিক্রি করবেন, মনে করেন এই লোকে যদি 500 শেয়ার সেল থাকতো, ট্রান্সফার থাকতো, তাহলে ওনার ট্রান্সফার এই মাঝখানে আরেকটা এন্ট্রি থাকতো, এইখানে মাঝখানে শেয়ার ট্রান্সফারের একটা ডেট থাকতো। এই দেখেন লেখা আছে নাম্বার অফ ইস্যু অ্যান্ড ট্রান্সফার, তখন এটা হলো ইস্যু নাম্বার, আর তখন সেটা হতো ট্রান্সফার নাম্বার। তখন আরেকটা রেজিস্টার আছে শেয়ার ট্রান্সফার রেজিস্টার, সেই ট্রান্সফার রেজিস্টারের এই নাম্বার এখানে আসবে, কত নম্বর ট্রান্সফার। যদি সেটা 1 নম্বর ট্রান্সফার হয়, তখন এখানে আরেকটা নাম্বার পড়তো, 1 নম্বর ট্রান্সফার। ঠিক আছে। সেখান থেকে আপনার এই যে নাম্বার অফ শেয়ার, হ্যাঁ এই 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 যে রেজিস্টার, এই যে দেখেন ফোলিও, ট্রান্সফার ফোলিও নাম্বার, এখানে তার কত নম্বর, ওই 500 শেয়ার যে সে বিক্রি করলো, তার ফোলিও নাম্বার কত সেটাও এখানে আসবে। তাহলে কত শেয়ার সে বিক্রি করলো, সেই বিক্রি যাওয়ার পরে তার কত শেয়ার ব্যালেন্স থাকলো, এই ব্যালেন্সের করে সেটা শো করলো।
তারপরে আবার আপনি যখন তার এই অ্যালটমেন্টে আসলেন, এই অ্যালটমেন্টে আসার পরে তার ওই ব্যালেন্সের সাথে এটা যোগ হবে। অর্থাৎ আপনারা এখানে যারা আছেন অধিকাংশই অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড সোফার আই নো। তো অ্যাকাউন্টিং এর ট্রিটমেন্টটাই আসলে এখানে প্লাস মাইনাস হচ্ছে, কিন্তু ওই যে শেয়ারের যে নাম্বারগুলি, শেয়ারের সার্টিফিকেটের যে নাম্বারগুলি, শেয়ার ট্রান্সফারের যে সিরিয়াল, এইটা আপনাকে খুব কেয়ারফুলি, খুব মানে বুদ্ধিমত্তার সাথে এটা বুঝতে হবে এবং এটা মনে রাখতে হবে। না হলে আপনি এই অ্যালটমেন্ট, শেয়ার ট্রান্সফার এইগুলা যখন হবে, শেয়ার সার্টিফিকেট আপনি প্রপারলি কোম্পানিকে বুঝিয়ে দিতে পারবেন না, আপনি আরজিসি ফাইলও রেকর্ড করাতে পারবেন না। কারণ আপনি নিজে না যদি না বোঝেন, অধিকাংশ কোম্পানিতে এই শেয়ার রেজিস্টার, শেয়ার সার্টিফিকেট সম্পর্কে কিছুই বুঝে না। আপনি যা বুঝাবেন ওনারা তাই বুঝবে। আচ্ছা, তাহলে আমরা শেয়ার রেজিস্টার সম্পর্কে বললাম, এটা একটা ডকুমেন্টস, মানে সাপোর্টিং ডকুমেন্টস। তারপরে এখানে আসছিলাম, এখানে আসার পরে এবার এই যে অ্যালটমেন্টটা যে হলো, এই অ্যালটমেন্ট, এই অ্যালটমেন্টের যে কোম্পানি দিল, এই অ্যালটমেন্ট দেওয়ার ক্ষেত্রে এখন কোম্পানি আইনে কোনো বিধান নাই, কিন্তু রেজিস্টার অফ জার্নাল স্টক কোম্পানি এটা মানে বহুদিন যাবত এই বিধানটাকে তারা এক্সিকিউশন করছে যে এই যে অ্যালটমেন্ট হলো, এই অ্যালটমেন্টের টাকা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে কিনা, এই অ্যালটমেন্টের মানে শেয়ার রেজিস্টার লেখা হয়েছে কিনা, শেয়ার সার্টিফিকেট লেখা হয়েছে কিনা, এখানে যতগুলো ফর্মালিটিস আছে সব ফর্মালিটিস পুঙ্খানুপুঙ্খভাবে পরিপালিত হয়েছে কিনা, সেইটা এই অডিটর দেখে সার্টিফাই করে একটা সার্টিফিকেট দিবে, যেটা আপনাকে রিটার্নের সাথে জমা দিতে হবে। এখানে একটা অডিট ফার্মের অডিটের সার্টিফিকেট, এটা কোনো পেজ টাইপ ফর্ম নাই, এক এক অডিট অডিট ফার্ম এক এক ভাবে দেয়। অনেক সময় অডিট ফার্ম গুলো আমাদের কাছে চায় একটা স্যাম্পল দেন, আমরা তাদেরকে স্যাম্পল দেই, তখন ওনারা এটা দেখে করে। এখানে আমরা যে স্যাম্পল দিচ্ছি উনি সেই স্যাম্পলই যে রাখতে হবে নট নেসেসারি। এখানে মোট কথা আপনার শেয়ারের অ্যালটমেন্টের ডেট, তারপরে কি ধরনের শেয়ার অ্যালটমেন্ট হলো, অর্ডিনারি শেয়ার না প্রিফারেন্স শেয়ার, কত ডলার সমান কত টাকা, কত শেয়ার, প্রতি শেয়ার কত টাকা করে, কার বরাবর অ্যালটমেন্ট হলো, এটা এইটা মানে অডিটর কি করবে, সার্টিফাই করবে। এই অডিটরের সার্টিফাইটা এতদিন এতদিন পর্যন্ত শুধু চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছ থেকে নেওয়া লাগতো। এখন এটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, কস্ট অ্যাকাউন্টেন্ট, তারপরে এই তিনজনের যে কোনো একজন দিলেই এটা এখন হবে, ওই অডিটর সার্টিফিকেট হিসেবে তারা এটা অ্যাকসেপ্ট করে। ঠিক এটা আছে, কি স্যার ট্যাক্সেস বারের মেম্বারদের দিলে হবে না? ওনাদের কি ট্যাক্সেস অথরাইজ বারের করা মেম্বার আছে দিতে পারবে না, ট্যাক্সেস বারের মেম্বারের অডিট সার্টিফিকেট দেওয়ার এখতিয়ার নাই। আপনার ট্যাক্স বারের মেম্বার যারা এই কি বলে বারের বারের মেম্বার যারা লয়ার, তারা দিতে পারবে না, কারণ তারা অডিট সার্টিফিকেট দেওয়ার এখতিয়ার সম্পন্ন না। অডিটের সার্টিফিকেট দেওয়ার এখতিয়ার সম্পন্ন হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, কস্ট অ্যাকাউন্টেন্ট, এই এই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে গেল, তাহলে আপনার এটা হলো আরেকটা রিকোয়ারমেন্টস, এটা গেল একটা রিকোয়ারমেন্টস। এখানে আপনার সার্টিফিকেট এটা নিতে হবে অডিটরের কাছ থেকে, নিয়ে আপনি আপনার ফুলফিল করবেন, এটা একটা বেসিক রিকোয়ারমেন্টস। তারপরে আসেন আপনার ওই যে ব্যাংক অ্যাকাউন্ট, আপনি যে টাকা যে ব্যাংকে ঢুকলো, অ্যালটমেন্টের টাকা, সেই ব্যাংকের স্টেটমেন্টে এটা প্রুফ করতে হবে। দেখেন ওই যে টাকাটা ঢুকলো, $40,000 যে ঢুকলো, এই যে ডলার, $40,000 সমান সমান 43,80,000 টাকা। এইটা আবার ব্যাংক থেকে স্টেটমেন্ট এনে কোম্পানি সেক্রেটারি বা এমডি দিয়ে অ্যাটাস্টেড করে এটা আপনাকে স্টেটমেন্টের আপনার রিটার্নের সাথে দিতে হবে। ঠিক আছে, রিটার্নের সাথে দিতে হবে। তাহলে আপনি এটা দিলেন, দেওয়ার পরে শেয়ার রেজিস্টার তো কিছুক্ষণ আগে দেখাইলাম, রেজিস্টার একবার দেখাইছি, ওটা ডাবল ডাবল হয়ে গেছে। এখানে দেখেন, এই যে এখানে আরেকটা সার্টিফিকেট দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে, এক আসেম অ্যান্ড কো, চার্টার অ্যাকাউন্টেন্ট, ওনাদের দেখেন ওইটা দিছে একভাবে, এখানে এটা
ইস্যু করছে আরেকভাবে। এটা কি আছে এখানে? এখানে অর্ডিনারি শেয়ার স্টক ডিভিডেন্ড ঘোষণা করছে কোম্পানি অ্যানুয়াল জেনারেল মিটিং এ। সেই স্টক ডিভিডেন্ড দেওয়ার সময় নাম্বার অফ অর্ডিনারি শেয়ার আগে কত ছিল, তারপরে 37% বোনাস শেয়ার বা স্টক ডিভিডেন্ড ঘোষণা করার পরে সেইটার পরিমাণ কত আসলো, হ্যাঁ সেইটার টোটাল শেয়ার কত হলো, এইটা সার্টিফাই করে দিল। তাহলে এখন এইখানে কিন্তু আপনার ওই যে শেয়ার সার্টিফিকেট, তারপরে শেয়ার রেজিস্টার, শেয়ারের নাম্বার, আর কোনো কিছু কিন্তু নাই। কিন্তু এটা স্টক ডিভিডেন্ড হওয়ার কারণে যেহেতু অনেকের নামে এই শেয়ার গেছে, সে কারণে এত কিছু তথ্য দেওয়া সম্ভব না দেখে এটাকে কাস্টমাইজ করে ছোট করে এটাকে প্রোভাইড করছে। বেসিক যে বিষয় সেই কথাটা এখানে আমরা জাস্ট বলে দিছে। এটাও কিন্তু আরজেসি একসেপ্ট করতেছে, অর্থাৎ অ্যালটমেন্টটাকে প্রুভ করা। তাহলে দুই ফর্মে দুইটা আপনার ফরম্যাট আপনাদের কাছে দেওয়া থাকলো, আপনারা যেটা ভালো মনে করবেন। বা এখানে আমাদের অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ভাই আছেন, কস্ট অ্যাকাউন্টেন্ট আছেন, আপনারা চার্টার সেক্রেটারি আছেন, যদি আপনারা যারা প্র্যাকটিস করতেছেন, আপনারা এই এই ফর্মেটই রাখতে হবে, নট নেসেসারি আপনারা নিজেদের মতো করে ফরম্যাট করে নেবেন। এখন আসেন, এই সব কিছু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কালকে যেমন আমরা অথরাইজ ক্যাপিটালের রিটার্ন জমা দিলাম, রিটার্ন জমা দেওয়ার পরে অ্যাকনোলেজমেন্ট পাইলাম আমরা, এটা হলো সেই অ্যাকনোলেজমেন্ট। এখানে খুবই সিম্পল, ফর্ম 15 আর ফরওয়ার্ডিং লেটার। অ্যালটমেন্টের রিটার্নের একদম সোজা। এখানে ফর্ম 15 এর জন্য 200 টাকা আর ভ্যাট হলো 30 টাকা। এই 230 টাকা হলো একটা অ্যালটমেন্টের খরচ। 230 টাকা একটা অ্যালটমেন্টের কাজ হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট পাচ্ছে মাত্র 230 টাকা। এখানে কিন্তু আর অন্য কোনো রেজিস্ট্রেশন ফিস নাই। কারণ কি, অথরাইজ ক্যাপিটাল কালকে যখন আমরা বৃদ্ধি করলাম তখন কিন্তু গভর্নমেন্ট টাকা নিয়ে নিল অথরাইজ ক্যাপিটাল বৃদ্ধি করার জন্য। এখানে কিন্তু আবার আমি যখন পেইড আপ ক্যাপিটাল বাড়াচ্ছি তখন কিন্তু সে আর টাকা নিচ্ছে না। কারণ কি, উনি তো আমার কাছ থেকে একবার টাকা নিয়েই নিল অথরাইজ ক্যাপিটালের উপরে। আর আমরা যখন ট্রেড লাইসেন্স করতে যাই কোম্পানির, ট্রেড লাইসেন্স ওনারা আবার এই ট্রেড লাইসেন্সের ফি নির্ধারণ করে পেইড আপ ক্যাপিটালের উপরে, ওরা আবার অথরাইজ ক্যাপিটালের উপরে করে না। হ্যাঁ, আপনার পেইড আপ ক্যাপিটাল কত সেইটার উপরে তারা ট্রেড লাইসেন্সের ফিসটা নির্ধারণ করে। তাহলে আমরা এই যখন সাবমিশন দিব, সাবমিশন দেওয়ার পরে ফর্ম 15 ফরওয়ার্ডিং লেটার, এই দুইটা জিনিস আপনার সামনে আসবে। আসার পরে আপনি টাকা জমা দিলেন, টাকা জমা দেওয়ার পরে এখন আপনি কাউন্টারে পাঠাবেন। কাউন্টারে পাঠানোর সময় আপনার এইখানে যে তালিকা দেওয়া আছে, এইখানে যে তালিকা ডকুমেন্ট দেওয়া আছে, পুরা ডকুমেন্ট ধরে আপনি কি করবেন, রেডি করবেন। প্রথমে অ্যাকনোলেজমেন্ট দিবেন, তারপরে ডিপোজিট স্লিপ দিবেন, তারপরে অথরাইজেশন লেটার দিবেন, তারপরে ফর্ম 15 এর সিগনেচার করা মূল কপি দিবেন, তারপরে ব্যাংক স্টেটমেন্ট দিবেন, তারপরে ভেন্ডরস এগ্রিমেন্ট যদি দরকার না হয়, এটা দরকার নাই। তারপরে এনওসির বিষয়টা তো ম্যাডাম আপনাদেরকে বলছেন। এনওসি সম্পর্কে আমি আরেকবার আপনারা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে ভেন্ডরস এগ্রিমেন্ট হচ্ছে যদি ক্যাশ কনসিডারেশন এর বাইরে কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি, কোনো স্থাবর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বা কোনো স্থাপনা কোম্পানিকে দেওয়ার বিনিময়ে ওই ওই সম্পত্তির মালিককে শেয়ার অ্যালটমেন্ট দেওয়া হয়, তখন তার সাথে একটা চুক্তি হয়, এগ্রিমেন্ট হয়। সেই এগ্রিমেন্টের নাম হচ্ছে ভেন্ডরস এগ্রিমেন্ট। তখন আর আপনার ওই ভেন্ডরস এগ্রিমেন্টই আপনার প্রুফ। সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক এনক্যাশমেন্ট সার্টিফিকেটও লাগবে না, ব্যাংক স্টেটমেন্টও লাগবে না, আপনার ভেন্ডরস এগ্রিমেন্টই কাজ হবে। হ্যাঁ, কিন্তু অডিটর সার্টিফিকেট লাগবে। আর এনওসি হচ্ছে আপনার যখন কোনো কোম্পানির শেয়ার অ্যালটমেন্ট হয়, সাধারণত কোম্পানি আইনের বিধান অনুযায়ী যারা যত শেয়ারের মালিক তারা প্রোরেটা বেসিসে আনুপাতিক হারে নতুন শেয়ারের অ্যালটমেন্ট পাবে। এইটা সবাইকে প্রথমে অফার করা হয়। যদি
সেটার ব্যতিক্রম হয়, সবাই যদি শেয়ার নিতে না চায়, হ্যাঁ, বা বাইরে থেকে যদি কাউকে কোনো শেয়ার আরেকজনকে শেয়ার হোল্ডার করা হয় কোম্পানির এমডি, চেয়ারম্যান বা ডিরেক্টর করার জন্য কোম্পানির স্বার্থে, তখন কোম্পানির যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার পরিচালক আছে তারা এনওসি দিবে যে ওই মিস্টার এক্স ওয়াই কে আমাদের কোম্পানিতে শেয়ার অ্যালটমেন্ট দিতে আমাদের কোনো আপত্তি নাই, ভবিষ্যতেও থাকবে না। এই কথাটা তারা এনওসিতে বলে দিবে। এটা একসঙ্গে 100 জনের হইতে পারে, একসঙ্গে 10 জনের হইতে পারে, আবার আলাদা আলাদাও হইতে পারে। এটার কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই। আর যদি রাইট ইস্যু হয়, যারা এক্সিস্টিং আছে সবাই সমান হারে শেয়ার নিচ্ছে, তখন আর এই এনওসিটার প্রয়োজন হবে না। আর এনক্যাশমেন্ট সার্টিফিকেট সম্পর্কে কিছুক্ষণ আগে বলছি, অডিটর সার্টিফিকেট সম্পর্কে বলছি, শেয়ার রেজিস্টার, শেয়ার সার্টিফিকেট সম্পর্কে বলেছি, নোটিশ অফ দি বোর্ড মিটিং, মাইনুটস অফ দি বোর্ড মিটিং, এগুলা আপনাদেরকে এই প্রেজেন্টেশনের মধ্যে অ্যাটাচ করা আছে। গতকালকেও আপনাদেরকে আমি দেখিয়েছি নোটিশ কিভাবে করতে হয়, বোর্ড মিটিং কিভাবে, মাইনুটস কিভাবে করতে হয়। আজকেও এখানে স্যাম্পল আছে। গতকালকে এগুলো ছিল ইজিএম এর, আর আজকের এগুলো হলো বোর্ড মিটিং এর। পার্থক্য এই। তো এক একজন এক একভাবে বোর্ড মিটিং এর মাইনুটস রেজুলেশন লেখে। কেউ ম্যানুয়াল খাতায় লেখে। ম্যানুয়াল খাতা যদি লেখে তাহলে আপনি ওই খাতা ফটোকপি করে সেই অ্যাটাস্টেড করা নোটিশ এবং ম্যানুটসের কপি এর সাথে লাগাবেন। আর যদি শিট করা থাকে সেটা ফটোকপি করে কোম্পানি সেক্রেটারি বা এমডি কর্তৃক অ্যাটাস্টেড করে এর সাথে দিয়ে দিবেন। তাহলে এই 12টা চেকলিস্ট হচ্ছে, 12টা আইটেম হচ্ছে আপনার অ্যালটমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যালটমেন্টের ক্ষেত্রে আপনি যখন রিটার্ন জমা দিবেন, এইটার যদি কোনো ব্যত্যয় ঘটে, আপনার রিটার্ন আটকায় যাবে, রিটার্ন আপনি রেকর্ড করাতে পারবেন না, আপনার রিটার্ন আটকে থাকবে। এখন আসেন, আমরা ওই চেকলিস্ট অনুযায়ী রিটার্ন সবকিছু রেডি করে আরজিএসসির কাউন্টারে পাঠিয়ে দিলাম। আরজিএসসির কাউন্টারে পাঠানোর সময় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা যে ফার্মের পক্ষ থেকে জমা দিবেন বা যে কোম্পানির পক্ষ থেকে জমা দিবেন, সেই কোম্পানির ক্যাশ থেকে বিবিধ খাতে ওই কাউন্টারম্যানকে খুশি করার জন্য এই 100 টাকা, 200 টাকা বা 500 টাকার একটা নোট আপনি ওই খামের মধ্যে দিয়ে দিবেন, ডকুমেন্টসের সাথে খামের মধ্যে দিয়ে দিবেন। কাউন্টারে যখন আপনি জমা দিবেন, ফু দিয়ে দেখবে ডকুমেন্টসই আছে খালি নাকি ভিতরে ছোট বড় কোনো নোট আছে। ওইটা দেখে তখন তারা ওইটাকে আপনার খুশি মনে রিসিভ করবে। আর যদি কিছুই না থাকে বলবে যে আপনার টাকাটা এখনো আমাদের সিস্টেমে শো করতেছে না, আপনি একটু দাঁড়ান, টাকা আসবে তারপরে নিব। তাহলে কাউন্টার গেল, কাউন্টার থেকে কাউন্টার রিসিভ করলো, রিসিভ করার পরে কাউন্টার আপনার ওই দিন বিকালে বা তারপরের দিন সকালে ডিলিং অফিসারের কাছে ওই ডকুমেন্টস দিয়ে আসবে। আপনি পরের দিন ডিলিং অফিসারের কাছে গেলেই আপনার ফাইল নিয়ে ডিলিং অফিসারের সাথে কথা বলতে পারবেন, যদি বেশি জরুরি থাকে। আর যদি জরুরি না থাকে, আপনি 30 কর্মদিবসের জন্য অপেক্ষা করবেন। 30 কর্মদিবসের মধ্যে আপনার এই অ্যালটমেন্ট রেকর্ড হয়ে যাবে। স্যার ভেন্ডর এগ্রিমেন্ট একটু ক্লিয়ার হতে চাচ্ছে আর একটু, যদি অনুমতি দেন একটু প্রশ্ন করি একটা। ভেন্ডর এগ্রিমেন্ট সম্পর্কে আমি বলি আবার। এই যে ভেন্ডর এগ্রিমেন্ট বলতে এখানকার 6 নাম্বার, তাই তো? জি জি। ভেন্ডর এগ্রিমেন্ট হচ্ছে আপনি যখন আহ, একটা বাইরের কোনো প্রতিষ্ঠানকে বা কোম্পানির এমডির নামে বা চেয়ারম্যানের নামে বা কোনো ডাইরেক্টরের নামে আপনি আহ, কোনো কোনো শেয়ার অ্যালটমেন্ট দিবেন কোনো অ্যাসেটের বিনিময়ে। এখন হতে পারে মনে করেন আপনার কোম্পানিতে আমাকে আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি আপনি ইউজ করবেন, আমার এই কোম্পানির লয়ের যে এক্সপার্টাইজ আছে, বা কোনো একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে তার উম, এই তার প্রফেশনাল যে এক্সপার্টাইজ, সেই এক্সপার্টাইজ আপনার কোম্পানিতে নেওয়ার জন্য তাকে আপনি কোম্পানির বোর্ডে নিতে চান। তখন আপনি টাকার বিনিময়ে
আমি তো বলবো যে না, আমার কাছে টাকা নাই, উনি বলবে যে আমার কাছে টাকা নাই, আপনার আমাকে তাইলে কিভাবে নিবেন? তখন সেই আহ, বা কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর, কোম্পানির একটা বিল্ডিং দরকার, ফ্যাক্টরি বড় করা দরকার, ম্যানেজিং ডিরেক্টরের আছে, তার জমি আছে বা তার ল্যান্ড এন্ড বিল্ডিং করা আছে, তখন ওই ওই বিল্ডিং এর ভ্যালুয়েশন করে, ভ্যালুয়ার দিয়ে ভ্যালুয়েশন করে, হ্যাঁ, যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টি হয় সেটাও ভ্যালুয়েশন করে, সেই ভ্যালুয়েশনের প্রেক্ষিতে এই ভেন্ডরস এগ্রিমেন্ট হবে যে ওই প্রপার্টির দাম 10 কোটি টাকা। এই 10 কোটি টাকায় কোম্পানির বোর্ডে এই এই ওই সম্পত্তির বিনিময়ে 10 কোটি টাকা শেয়ার কোম্পানির এমডি কে দেওয়ার সিদ্ধান্ত হলো। তার নামে এই টাকাটা, এই শেয়ারটা 100 টাকা মূল্যের 10 লক্ষ শেয়ার তার নামে বরাদ্দ হবে। এরকম কোন প্রেক্ষাপট যদি ঘরের ভিতরে বা ঘরের বাইরে কাউকে কোম্পানিতে আনার জন্য দরকার হয়, হ্যাঁ, সেটা ভিতরে হোক আর বাইরে হোক, এইটাকে বৈধতা দেওয়ার জন্য ভেন্ডরস এগ্রিমেন্টের কথা বলা আছে কোম্পানি আইনে। সেই কোম্পানি আইনের ভেন্ডরস এগ্রিমেন্টের আলোকে আপনি আপনার লয়ারের মাধ্যমে বা আপনি আপনার চার্টার অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি, কস্ট অ্যাকাউন্টেন্ট বা বার এন্ড লিস্টেড লয়ার, এই এদের মাধ্যমে আপনি কি করবেন, এই ভেন্ডরস এগ্রিমেন্টটা করবেন। ভেন্ডরস এগ্রিমেন্ট করবেন, এইটাই তখন লিগাল ডকুমেন্টস হিসাবে এটার ফটোকপি অ্যাটেস্টেড করে আপনি যখন জমা দিবেন, হ্যাঁ, এটার আবার উম, ইয়ের স্ক্যান করা কপিও জমা দিতে হয়। তখন এটা বৈধ ডকুমেন্টস হিসাবে, অ্যালটমেন্টের হিসাবে গণ্য হবে। তখন ব্যাংক স্টেটমেন্ট এবং আদার্স কোনো ব্যাংকে এনক্যাশমেন্ট সার্টিফিকেট এগুলোর দরকার হবে না। প্রশ্ন উত্তর স্যার পেয়েছেন? স্যার আমি একটু রিয়েল কেসটা বলি, যে এটা এটা আমি আসলে বর্তমানে আমার ফেস করতে হবে এই সিচুয়েশনটা। এই জন্য আমি এই ভেন্ডর এগ্রিমেন্টটা আমার সাথে মানে আমার রিকোয়ার গেছে। সেটা হচ্ছে যে স্যার আমার কোম্পানিতে 3 জন ফরেনার আছে, যারা একজন 10%, একজন 40%, একজন 50% শেয়ারের মালিক। এখন যিনি 50% শেয়ারের মালিক, উনি তার শেয়ারটা পুরোটাই সেল করে দিবে। এখন এই প্রতিষ্ঠানটা হচ্ছে স্যার বেবজার ভিতরে, তো আপনি হয়তো জানেন স্যার, বেবজার ভিতরে কোনো ল্যান্ড কোনো ফরেনার কিনা থাকে না বা বাংলাদেশি কারোর কিনা থাকে না, ওটা লিজ নিতে হয়। তো হুম। সেই লিজ না, ল্যান্ডের উপরে স্থাপনা করা, সেই স্থাপনার যে কোম্পানিটা করা, সেই কোম্পানিটা পুরোটাই যার 40% শেয়ারের মালিক ওনাকে দিয়ে দিবে। এখন সেক্ষেত্রে কি লিজ ভেন্ডর এগ্রিমেন্ট হবে না? ইভেন পেমেন্টটা আসবে তো আপনার ব্যাংকের থ্রুতে ইউএসডি ডলারে, ফ্রম চায়না। না, সেটা তো হবেই। আপনার ওটা লিজ প্রপার্টি হলেও তো আপনার ওটা কোম্পানির প্রপার্টি। লিজ প্রপার্টি তো 50 বছর 100 বছরের জন্য মালিকানা থাকেই। সেই মালিকানার সেই মালিকানার ভিত্তিতে তার হিস্সা অনুযায়ী ওটা যদি ওই ওই ব্যক্তির নামে হয়ে থাকে, হুম তখন লিজ এগ্রিমেন্টের বিষয় আসবে, ট্রান্সফারের অ্যালটমেন্টের ক্ষেত্রে। কিন্তু সে যদি শেয়ার ট্রান্সফার করে চলে যায়, তখন তো আর এখানে ভেন্ডরস এগ্রিমেন্টের বিষয় আসতেছে না। তখন হলো ওখানে সে কি শেয়ার প্রিমিয়ামে বিক্রি করবে নাকি ডিসকাউন্টে বিক্রি করবে। তার 1 কোটি টাকা শেয়ার আছে, এখন কি সে 1 লাখ টাকায় বিক্রি করবে নাকি 100 কোটি টাকা বিক্রি করবে। এইটা ঠিক হবে, ঠিক হওয়ার পরে তার পারচেজ কনসিডারেশন ঠিক হবে। এটার সাথে ওই কোম্পানির লিজ প্রপার্টির কোনো সম্পর্ক নাই। বর্তমান শেয়ার ভ্যালুর থেকে বেশি দামে সে বিক্রি করতেছে। শেয়ার ভ্যালু নির্ধারণ হবে, বোর্ড ঠিক করবে কত টাকা, ওটা প্রপার্টি ভ্যালুয়েশন করবে, করার পরে ওই শেয়ারের দাম যত আসে সেই দামে সে বিক্রি করবে। যারা যারা আছে তারা কিনে নিবে। বুঝতে পারছি। ভেন্ডরস এগ্রিমেন্ট অ্যাপ্লিকেবল অনলি ফর নিউ শেয়ার অ্যালটমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, তা এখানে এই যে নতুন শেয়ারের ক্ষেত্রে শুধু, মানে পুরাতন শেয়ারের ক্ষেত্রে না? পুরাতন শেয়ারের ক্ষেত্রে ভেন্ডরস এগ্রিমেন্ট অ্যাপ্লিকেবল না, শুধুমাত্র নতুন শেয়ার অ্যালটমেন্টের ক্ষেত্রে ভেন্ডরস এগ্রিমেন্ট অ্যাপ্লিকেবল।
থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, একজনের 1 লক্ষ শেয়ার আছে, সে আরো 10 লক্ষ শেয়ার নিবে। ওই 10 লক্ষ শেয়ার নেওয়ার ওইটা ওই 10 লক্ষ শেয়ারের মালিক সে কোম্পানিতে হবে, সে হবে শেয়ারের মালিক, আর কোম্পানি হবে তার অ্যাসেটের মালিক। ভাইস ভার্সা, সে দিবে অ্যাসেট আর উনি নিবে শেয়ার। বিষয়টা এরকম। এখানে যে চেকলিস্ট আছে, চেকলিস্ট সম্পর্কে আর কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। থ্যাংক ইউ। কোশ্চেন না থাকলে ধন্যবাদ। এখন আমি এই এই যে প্রক্রিয়াটা গতকালকে আপনাদেরকে অথরাইজ ক্যাপিটাল ইনক্লুশনের ক্ষেত্রে যেভাবে দেখিয়েছি, এখন আপনার এটাকে আমরা আরডিসিতে কিভাবে সাবমিট করবো। এতক্ষণ আমরা শিখলাম কি, ডকুমেন্টেশন শিখলাম, ড্রাফটিং ডকুমেন্টস, রাইট? জি স্যার। ড্রাফটিং ডকুমেন্টস কিভাবে করব সেটা শিখলাম। এটা আপনাদের সবার কাছে, আমার আজকে পাঠাতে দেরি হয়ে গেছে, আমার শরীর সকাল থেকে খুব শরীর খারাপ। একবার আজকে মনে করলাম যে সেশনটা নিব না, তারপরে উম, চিন্তা করলাম যে আপনাদের যেহেতু বলি নাই, সেশনটা নিয়ে নেই। মানে শরীরটা স্টেবলই হচ্ছে না। আজকে একবার দুপুরবেলা আমাকে বলতেছিল যে তুমি আজকে সেশনটা অফ করো। স্যার যাই হোক, আমার আমার দুইটা স্যার কোশ্চেন ছিল স্যার। যেটা স্যার কি বলতেছিলাম কোশ্চেন সেটা নেওয়া হলো, যাবে স্যার? স্যার কোশ্চেন নেওয়া যাবে স্যার? হ্যাঁ, মানে কোশ্চেন সেশন নেওয়া যাবে, মানে কোশ্চেন কি নেওয়া যাবে এখন না একটু পরে স্যার? কোশ্চেন ছিল স্যার। এতক্ষণ তো নিলাম আমি, এখন প্র্যাকটিক্যাল সেশনটা দেখাই, তারপরে আবার করেন। ঠিক আছে স্যার। এখানে এখানে যে 12টা আইটেম আছে, এই সংক্রান্ত হলে পরে বলেন, কোশ্চেন করে ফেলেন। স্যার এই না সংক্রান্ত স্যার, আমরা তো মোটামুটি যেটা দেখলাম স্যার, সুন্দর প্রেজেন্টেশন স্যার। একটা প্রাইভেট কোম্পানিতে কিভাবে পেইড আপ ক্যাপিটাল ইনক্রিজ হয় স্যার, সেটা স্যার আমরা দেখলাম স্যার। স্যার যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় স্যার, সেক্ষেত্রে কি এই একই লিস্ট থাকবে না কোনো ভিন্নতা আছে স্যার, যদি একটু বলতেন। পাবলিক লিমিটেড কোম্পানি যদি হয়, পাবলিক লিমিটেড কোম্পানির এই আপনার সেক্ষেত্রে তখন অথরিটি হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ব্যাংক এবং ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, ইডরা, এই তিনজনের পারমিশন লাগে। এই তিনজনের পারমিশনের ভিত্তিতে আপনারা যেভাবে চাচ্ছেন সেইভাবে যদি ওনারা রাজি হয়, দেন আপনি সেই রাজি খুশি মোতাবেক আপনি অ্যালটমেন্ট করবেন। হ্যাঁ, তো সাধারণত রাইট ইস্যু করতে হয়, স্টক ডিভিডেন্ড বোনাস ইস্যু করতে হয়। আর এরকম টাকার বিনিময়ে যখন আপনি শেয়ার অ্যালটমেন্ট দিবেন, ভেন্ডরস এগ্রিমেন্টের মাধ্যমে যখন আপনি অ্যালটমেন্ট দিবেন, সেখানে ওই বাংলাদেশ ব্যাংক, ইডরা, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তিনজনের কাছ থেকে পারমিশন নিয়ে আপনি করতে পারবেন, করার সুযোগ আছে, কোনো বাধা নেই। স্যার তাহলে এই বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার পরে এই এখন অথরিটির কাছে পারমিশন নিয়ে তারপর আমাকে ট্রান্সফার করতে হবে, এই তো স্যার? হ্যাঁ, আপনাকে বোর্ড মিটিং এর রেজুলেশন করতে হবে। বোর্ড মিটিং এর রেজুলেশন করার পরে আপনি ওই পাবলিক কোম্পানির ক্ষেত্রে, লিস্টেড কোম্পানির ক্ষেত্রে ইজিএম করতে হবে, শেয়ার হোল্ডারদের অনুমোদন নিতে হবে, তারপরে আপনাকে ওই রেসপেক্টিভ অথরিটির কাছে আবেদন করতে হবে, পারমিশন নিতে হবে যে এটা আমরা আমাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাই। তারা যদি আপত্তি না করে, আপনার পারমিশন পেয়ে গেলে এখানে যে প্রসিডিউর আছে, এই প্রসিডিউরে আপনি আপনার মার্কেটের জি অংশ স্যার। চলে যাবে হলো সিডিবিএল এর কাছে। আর স্পন্সরদের যে পার্ট, ডাইরেক্টরদের যে পার্ট, সেটা চলে আসবে জি। আরজেসি। এই ফর্মালিটি, এইখানে যে ফর্মালিটিস, এই ফর্মালিটিস। ও তাহলে এক্ষেত্রে কি ইডিএমটা অবশ্যই করতে হবে স্যার, তাই তো স্যার? হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার একটা প্রশ্ন হলো, যেমন নোটিশে এজেন্ডা সেট করে, নোটিশে তো কোম্পানির এমডি অথবা কোম্পানি সেক্রেটারি সাইন করবে। এখন বোর্ড মিটিং যখন হবে, বোর্ড মিটিং এ অনেক সময় দেখা যাচ্ছে যে ডিজিগনেটেড যে চেয়ারম্যান থাকেন উনি যদি অনুপস্থিত থাকে, তাহলে কি যে কোনো একজন ডিরেক্টরকে চেয়ারম্যান করে মিটিং করা যাবে, না এটার পদ্ধতিটা কি হবে স্যার?
মিটিং মিটিং বসবে। মিটিং এ কোরাম হলো কিনা কোম্পানি সেক্রেটারি কনফার্ম করবে। কনফার্ম করার পরে কোম্পানি সেক্রেটারি বলবে মিটিং এ আমাদের আহ, সম্মানিত চেয়ারম্যান অনুপস্থিত থাকায় মিটিং পরিচালনা করার জন্য আপনাদের উপস্থিত আপনাদের কারোর মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করে মিটিং পরিচালনা করতে হবে, যিনি চেয়ারম্যান অব দ্য মিটিং হিসেবে বিবেচিত হবে। এই প্রস্তাবের পরে একজন পরিচালক সমর্থন প্রস্তাব করবে, মিস্টার এক্স, বা আরেকজন বলবে মিস্টার ওয়াই। ওখানে তাদের উম, তারা যাকে চেয়ারম্যান হিসেবে সিনিয়রকে নির্বাচিত করবে সে হবে। অনেক সময় ম্যানেজিং ডিরেক্টর কেউ বলে যে আপনি চেয়ার করেন, সে হবে চেয়ারম্যান অব দ্য মিটিং। ওই মিনিটসের নিচে শুধু চেয়ারম্যান লেখা যাবে না। শুধু চেয়ারম্যান মানে নির্ধারিত চেয়ারম্যান, আপনাকে তখন লিখতে হবে চেয়ারম্যান অব দ্য মিটিং। ওকে স্যার। স্যার আর একটা বিষয় হলো অথরাইজ ক্যাপিটাল আর শেয়ার ক্যাপ যেটা পেড আপ ক্যাপিটাল মধ্যে কোনো রেশিও কি প্রয়োজন হয়? যে অনেক সময় আমার দেখা যাচ্ছে 1 কোটি টাকা অথরাইজ ক্যাপিটাল আছে, আমি পেড আপ কি 1 কোটি পর্যন্তই নিতে পারবো, নাকি রেশিও রাখতে হবে যে না আমি তাহলে যদি আমি 1 কোটি নিতে হয় তখন আমাকে অথরাইজ ক্যাপিটালটা এই পরিমাণ বাড়াইতে হবে? আপনার যখনই আপনি পেড আপ ক্যাপিটাল এমন পরিমাণ বাড়াবেন যে অথরাইজ ক্যাপিটাল ক্রস করতেছে, তখন আপনার প্রথমে অথরাইজ ক্যাপিটাল বাড়াইতে হবে, তারপরে আপনি পেড আপ ক্যাপিটাল বাড়াবেন, নাহলে তো আপনি বাড়াইতে পারবেন না। না বুঝতে পারছি স্যার, সেক্ষেত্রে আমার কি কোনো রেশিও আছে যে না আমার ধরেন আমার 1 কোটি টাকা অথরাইজেশন আছে, আমি 1 কোটি পর্যন্ত কি পেড আপ নিতে পারবো, না ওখানে হ্যাঁ, রেশিও রাখতে হবে? পারবেন। আপনার 1 কোটি টাকা পর্যন্ত অথরাইজ ক্যাপিটাল থাকলে আপনি 1 কোটি পর্যন্ত পেড আপ করে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর যদি এরকম হয় যে 5 কোটি টাকা অথরাইজ ক্যাপিটাল আছে স্যার, এখন ব্যবসা শুরু করতেছে 10 লাখ টাকা দিয়ে দুইজন, আবার পরবর্তীতে এটাকে 50 লাখ, তখন কি আরজেসিতে কোনো কাজ আছে স্যার, না এটা অটোমেটিক্যালি যদি স্যার ব্যাংক ট্রান্সফার করে তাহলে পরে হয়ে যাবে? না, এই যে সেইটাই আমরা এতক্ষণ ধরে শিখালাম যে অথরাইজ ক্যাপিটাল 10 কোটি, পেড আপ ক্যাপিটাল আছে 5 কোটি, কোম্পানি আরো পেড আপ ক্যাপিটাল দরকার, তখন শেয়ার অ্যালটমেন্টের যে প্রক্রিয়া, সেই প্রসিডিউরটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম। ওকে স্যার। ক্লিয়ার? জি স্যার, জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন আহ আমরা আরজিসির ওয়েবসাইটে ঢুকলাম। আরজিসির ওয়েবসাইটে ঢুকলাম। আহ, ঢোকার পরে আমাদের এই যে পোস্ট রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিস, আপনার কোম্পানি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে এই উপরে কোনো কাজ নাই, সব কাজ হলো এখান থেকে পোস্ট রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিস। তাহলে আমাদের এখন কি কাজ? আমরা রিটার্ন ফাইলিং করব। রিটার্ন ফাইলিং, এই রিটার্ন ফাইলিং ক্লিক করলাম। ক্লিক করার পরে কোম্পানির ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম, কালকে যেভাবে বলছি একইভাবে এখানেও দেওয়ার পরে কি আসলো এখানে আমার এই যে আপনি যখনই ঢুকবেন, ঢোকার সাথে সাথে আপনার এই যে অ্যানুয়াল রিটার্নে ক্লিক করা থাকবে। আপনি যেহেতু ক্যাপিটাল চেঞ্জ করতেছেন, তাহলে রিটার্ন ফর চেঞ্জেস হবে না? জি স্যার। তাহলে আমি চেঞ্জেস ক্লিক করলাম। চেঞ্জেস ক্লিক করার সাথে সাথে আবার এইটা আসলো, এই যে এই জায়গাটা আসলো। আসার পরে এখন আমরা কত নম্বর ফর্ম নিব? 15। ফর্ম 15, এইটা তো নাকি? জি স্যার। ফর্ম 15 ক্লিক করলাম। ফর্ম 15 ক্লিক করার পরে আপনার এইখানে যে তথ্য দেওয়া আছে, এই এই যে অ্যালটমেন্ট ডেসক্রিপশন, তার মানে এখানে আপনি একদম সংক্ষিপ্ত ভাবে বলবেন রিটার্ন অফ অ্যালটমেন্ট অফ এত শেয়ার এট দ্য রেট টাকা এত ইস, এত অর্ডিনারি শেয়ারস। এই এই হলো ডেসক্রিপশন, যত সংক্ষিপ্ত ভাবে বলতে পারেন। এখানে আপনি এই যে বলা আছে দেখতে পাচ্ছেন রিটার্ন অফ অ্যালটমেন্ট অফ দি 80,000 অর্ডিনারি শেয়ারস এট দ্য রেট টাকা 100, এই ডান পাশে কিন্তু আছে, বুঝতে পারছেন? জি স্যার। এইভাবে আপনারা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে 1 নাম্বার আছে কি শেয়ার অ্যালোটেড পেয়েবল ইন ক্যাশ।
আমরা এতক্ষণ ধরে যে যা যা আলোচনা করলাম এটা পেয়েবল ইন ক্যাশ নিয়ে আলোচনা করলাম। তাহলে এখানে কি শেয়ারের ক্লাস, কি টাইপের শেয়ার? অর্ডিনারি। অর্ডিনারি শেয়ার, রাইট? শেয়ার অ্যালটেড নাম্বার, শেয়ারের মানে কত নম্বর অ্যালটমেন্ট, সেই অ্যালটেড নাম্বার এখানে এই যে আপনার দিয়ে দিবেন। নমিনাল অ্যামাউন্ট অফ অ্যালটমেন্ট, এই যে শেয়ার এখানে যে দিচ্ছি সেই শেয়ারের মূল্য কত টাকা, টাকাটা এখানে দিবেন। ঠিক আছে, কত শেয়ারের কত টাকা। তারপরে এটা আপনার প্রতি শেয়ারের দাম কত, হ্যাঁ এখানে 100 টাকা, তাহলে টোটাল দাম কত আসতেছে, পেড আপ হবে কত টাকা, 100 টাকা। তারপরে এটার পরে হলো আপনার এখানে টোটাল কত টাকা, এই যে পরের কলামে টোটাল টাকাটা এখানে দিয়ে দিলেন, হয়ে গেল। আপনি যে ম্যানুয়াল যেটা রেডি করা আছে সেখান থেকে আপনি এখানে বসাই দিবেন। বসানোর পরে 2 নম্বরে আছে শেয়ার অ্যালোটেড ফর কনসিডারেশন আদার দেন ইন ক্যাশ। আদার দেন ইন ক্যাশ মানে ওই যে ভেন্ডর এগ্রিমেন্টের মাধ্যমে যে অ্যালটমেন্ট হয় সেই অ্যালটমেন্ট যদি থাকে সেইটা এখানে আসবে, তখন এটা এখানে লিখতে হবে। তো আমাদের ধরে নিলাম যে আমাদের ভেন্ডর এগ্রিমেন্টের মাধ্যমে কিছু নাই, ফলে আমার এখানে কিছু লেখা লাগতেছে না। এটা আপনি আহ মানে কাজ খুবই রেয়ার ঘটনা আর কি। এই যে ভেন্ডর এগ্রিমেন্টের যে বিষয়টা খুব রেয়ার ঘটনা। আমি আহ প্রায় 30 বছর ধরে আরজেসিতে কাজ করি, প্রায় 30 বছর। আমার খুব মানে 5-7টার বেশি আমি এখন ওই ভেন্ডর এগ্রিমেন্টের কাজ করতে পারিনি। তো আসলে এটা এই 2 নম্বরটা প্রয়োজনই হয় না। তারপরে আসেন শেয়ার ইস্যুড আর ডিসকাউন্ট। আমরা যারা অ্যাকাউন্টিং এ লেখাপড়া করেছি, শেয়ার ইস্যু করার সময় শেয়ার প্রিমিয়াম, তারপরে শেয়ার ডিসকাউন্ট, কলসিন এরিয়ার, হ্যাঁ তলব করে টাকা নেওয়া, কিস্তিতে টাকা নেওয়া, এগুলো আসলে পুঁথিগত শিক্ষা, এগুলো এখানে কোনো অ্যাপ্লিকেশন নাই। এখানে টাকা দিতে হবে একবারে, টাকা না হলে পরে মাল রেকর্ড হবে না। তাহলে 3 নম্বরও নাই। 3 নাম্বারে কি, যাদের নামে অ্যালটমেন্ট হলো, যাদের নামে অ্যালটমেন্ট হলো, হ্যাঁ এই সেদিনকে আপনাদের যেরকম কোম্পানি ফরমেশনের সময় দেখালাম, এখানে এই যে নেম অফ দ্য অ্যালোটি, যার নামে অ্যালটমেন্ট হচ্ছে তার পার্টিকুলার্স আসবে, হ্যাঁ তার অ্যাড্রেস আসবে, তার ডিস্ট্রিক্ট আসবে, তার ডেসক্রিপশন আসবে, হুম ডেট অফ অ্যালটমেন্ট আসবে, তার শেয়ারের ধরন কি, অর্ডিনারি শেয়ার হলে অর্ডিনারি শেয়ার, এখানে যেটা যেটা দরকার সেটা সেটা আপনি আপনার ম্যানুয়াল ফরম্যাট থেকে আপনি এখানে জাস্ট তথ্য ইনপুট দিবেন। ঠিক আছে, এই জায়গায় চলে আসবে। তারপরে আসতেছে আপনার স্যার এখানে ডেট অফ অ্যালটমেন্ট কি বোর্ড মিটিং এর ডেটটা হবে স্যার? ডেট অফ অ্যালটমেন্ট? ডেট অফ অ্যালটমেন্ট হচ্ছে বোর্ড মিটিং এর ডেট, যদি বোর্ডে অ্যালটমেন্ট হয়। আর জি যদি জি স্যার। বোনাস শেয়ার হয়, স্টক জি ডিভিডেন্ড হয়, তাহলে এজিএম ডেট এর অফ ডেট। অ্যালটমেন্ট হচ্ছে এজিএম এর ডেট। জি জি স্যার। এজিএম এর ডেট। তাহলে আমাদের এই সি গেল, সির পরে আসলো কি, এখানে সফট কপি, এই যে আপলোড সফট কপি, আপনারা এখানে আপনি সিলেক্ট করবেন ফর্ম 15 সিলেক্ট করবেন। এখানে আপনার ওই যে সফট কপি যে কালকে যে ফরম্যাট দেখালাম অথরাইজ ক্যাপিটালের ফর্ম 8 আমরা এখানে অ্যাটাচমেন্ট দিলাম যেভাবে, এই একইভাবে আপনি এখানে অ্যাটাচমেন্ট দিয়ে দিবেন সফট কপিটা। ঠিক আছে, তো এই ফরম্যাট ওরা এখানে করে রাখছে ঠিকই, কিন্তু এদের সিস্টেমে এখনো আপ আপ করার অপশন চালু করে নাই। আপ করার অপশন চালু করে নাই, আপনারা কাজ করতে গেলে দেখবেন যে চালু করছে কিনা। আর এই যে এখানে ওই যে যদি কোনো এনক্যাশমেন্ট সার্টিফিকেট থাকে এইখানে সেটা আপ করে দিতে হবে, এই যে অ্যাড এনক্যাশমেন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করলে আপনার এনক্যাশমেন্ট ইনফরমেশনের আপনি দিতে পারবেন এই জায়গায়। তারপরে এই যে প্রেজেন্টেশন ফর ফাইলিং বাই, এখানে ম্যানেজিং ডিরেক্টর দিতে পারেন বা কোম্পানি সেক্রেটারির নাম দিতে পারেন, যে কোনো যে যিনি কাজ করবেন তার নাম দিবেন। কিন্তু এখানে সিগনেচার কে করছেন সেটা এই আপনার নাম লিখে দিবেন। সিগনেচার কিন্তু আপনার
এখানে দেখেন সিগনেচার করতে পারবে শুধুমাত্র কি চেয়ারম্যান এবং এমডি, এই দুইজনের যে কোনো একজন। আর কেউ কিন্তু এই এই লেটার অফ অ্যালটমেন্টে সই করতে পারবে না। এটা কিন্তু মনে রাখবেন। অনেক সময় আর অন্য কোনো ডাইরেক্টর বা ওই কোম্পানি সেক্রেটারি, সিএফও, এরা সিগনেচার করে দিলে কিন্তু আপনার ওই ডিলিং অফিসার আপনার অ্যালটমেন্ট আটকে দিবে, এমডি অথবা চেয়ারম্যান কে দিয়ে করাইতে হবে। এই সবকিছু দেওয়ার পরে আপনি সাবমিশন দিবেন। হ্যাঁ, সাবমিশন দেওয়ার পরে আপনার এই অ্যালটমেন্ট সাবমিট হয়ে যাবে। ফর্ম 15 সাবমিট হয়ে গেল। ঠিক আছে, ফর্ম 15 সাবমিট হয়ে গেল। আবার চলে গেল এটা। আচ্ছা, তারপরে তারপরে আর কি থাকবে আমার? ওই যে ফরওয়ার্ডিং অথরাইজেশন লেটার, ফরওয়ার্ডিং লেটার দিতে হবে। তার মানে দুইটা আইটেমই খালি আপনি অ্যালটমেন্টের সময় আপনার মানে সাবমিশন। এখন আসেন এই সাবমিশনের যে আপনি দিলেন, এই সাবমিশন দেওয়ার পরে আপনার সাবমিশন আপনি চেক করবেন কিভাবে? সাবমিশন চেক করবেন কিভাবে? এই যে আপনার আপনাকে যে প্রক্রিয়াটা আমি দেখালাম, ধরে নেন যে এই এই যে ফর্ম 15 আপনি সাবমিট করছেন, এই ফরওয়ার্ডিং লেটার আপনি সাবমিট করছেন। সাবমিট করলে পরে আপনার কি এরকম এরকম দুইটা জিনিস আসবে। হুম প্রথমে আপনি এটা দিবেন, তারপরে এটা দিবেন, দুইটা আসবে। সাবমিশন নাম্বার পড়বে এটা, আর তার ট্র্যাকিং নাম্বার পড়বে এটা। তারপরে আপনি এরকম কমপ্লিট দিবেন। হ্যাঁ, কমপ্লিট দিলে আহ, আপনার কি হবে? এটা সামনের দিকে আগাবে। সামনের দিকে আগাবে মানে এখানে আসবে। এখানে আসলে আপনি এই ফর্ম 15 আপনার সঠিকভাবে হয়েছে কিনা এই যে প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে কালকে যেভাবে দেখালাম সেভাবে, এই যে ফর্ম আপনার ম্যানুয়াল, আপনি যদি মনে করেন যে আগে এটা করে এটাই সই করাবেন এমডি কে দিয়ে, তাও করাতে পারেন। এই যে এখানে সব চলে আসবে, কাকে কাকে কি দেওয়া হলো না হলো। হুম স্যার এই একটু গেল। আবার যদি প্রথম স্যার একটু যদি প্রথম থেকে শুরু করতেন আবার একটু ওই এন্টিটিতে ঢোকার আগে ফিলিং এর পরে যেখান থেকে শুরু করছি। এখানে স্যার আর একটু ব্যাকে স্যার, ফিলিং কমপ্লিট করার পরে যেখানে আবার ঢোকা হয়েছে বের হয়ে, রিটার্ন থেকে বের হয়ে, আচ্ছা আচ্ছা। আর একটু ব্যাকে স্যার, একটু হ্যাঁ ব্যাকে স্যার। হ্যাঁ, এখানে হ্যাঁ এখান থেকে শুরু স্যার। এখানে আসলাম। এখানে আসার পরে আপনার এই যে ভিউ এডিট, সাবমিটেড। সাবমিটেড রিটার্নস, আপনি কিন্তু আবার যদি রিটার্ন দিয়ে ঢোকেন তাহলে আবার ডাবল সাবমিট হয়ে যাবে। আপনি এখন ঢুকবেন এখান থেকে আপনার চেক করার জন্য ঠিক আছে কিনা। আপনি আবার ইউজার আইডি দিলেন, দেওয়ার পরে ঢুকলেন। ঢোকার পরে আপনার এই সাবমিশন নাম্বারে আপনি আসলেন। আসার পরে আপনি এই যে আপনার যে দুইটা ডকুমেন্টস আপনি সাবমিট করেছেন, সেই দুইটা ডকুমেন্টস এখানে আসছে। আসার পরে আপনি এখানে কমপ্লিট দিবেন। কমপ্লিট দেওয়ার পরে আপনি সামনে আগাবেন। সামনে আগানোর পরে এই যে এই অপশনটা আসবে, আপনি এই দুইটাকে প্রিন্ট আউট করে রাখবেন। হ্যাঁ, প্রিন্ট আউট করে রাখবেন, বা এখানকার জিনিস প্রিন্ট করেই আপনি এমডি দিয়ে স্বাক্ষর করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপরে কন্টিনিউ দিলেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনার এই অ্যাকনোলেজমেন্ট আসলো। অ্যাকনোলেজমেন্ট আসার পরে টাকা পেমেন্ট করার ব্যাপারে কালকে যেভাবে দেখাইছি একইভাবে পেমেন্ট মেথডে যাবেন, চালান দিবেন। চালান দেওয়ার পরে আপনার এই পেমেন্টের প্রক্রিয়া চালু হয়ে গেল। আপনি পেমেন্ট ডিপোজিট করলেন, হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ওই যে সবার শেষে যে চেকলিস্ট দেখালাম, সেই চেকলিস্টে যে অ্যাকনোলেজমেন্টের কথা বলা আছে, এটা হলো সেই অ্যাকনোলেজমেন্ট। 2 নম্বরে ডিপোজিট স্লিপের কথা বলা আছে, পেমেন্ট দেওয়ার পর আপনি যে ডিপোজিট স্লিপ পাবেন সেটা। এই সবগুলা একত্রিত করে কাউন্টারে আপনি জমা দিয়ে দিবেন। আপনার লেটার অফ অ্যালটমেন্ট বা শেয়ার অ্যালটমেন্টের যাবতীয় ফর্মালিটিস আপনি সাবমিট করে কাউন্টারে পাঠিয়ে দিলেন। কাউন্টারে যে পাঠানোর তরিকাও শিখাই দিলাম। তারপরে কাউন্টার থেকে যখন ডিলিং অফিসারের কাছে যাবে, ডিলিং অফিসারের সাথে গিয়ে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, তার সাথে রিলেশন তৈরি করবেন, চা কফি খাওয়াবেন, বিড়ি সিগারেট
যদি খায়, বিড়ি সিগারেট টানতে, বন্ধুত্ব করবেন। বন্ধুত্ব করে তার কাছ থেকে ফ্রেন্ডশিপ তৈরি করে আপনি করবেন রিলেশনের মাধ্যমে। আপনার ডকুমেন্ট যদি সব ওকে থাকে, আপনার কাছে তো সে টাকা চাইতে পারবে না। সে কারণে তার সাথে একটা রিলেশন তৈরি করতে হবে। রিলেশন তৈরি করা বলতে যে ভাই চলেন একটু সিগারেট খেয়ে আসি, বা চলেন কফি খেয়ে আসি, বা চলেন এই যে পাশে উম, সোনারগাঁ হোটেলে চলেন, আমরা একটু আজকে একসাথে লাঞ্চ করি। অফার করবেন, ভাই চলেন, আসেন, না রে, কিচ্ছু হবে না, চলেন যাই। এইভাবে রিলেশন তৈরি করবেন। যখন সব ডকুমেন্টস ঠিক থাকে তখন তো আসলে ওই মানে কোনো অন্য কিছু নেওয়াটা শোভনীয় হয় না। তারপরও কেউ ওটা মেনটেন করে, কেউ করে না। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ডিলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, এদের সাথে আপনার একটা রিলেশন ডেভেলপ করতে হবে। এই এই গেল আমার অ্যালটমেন্ট, লেটার অফ অ্যালটমেন্ট সাবমিশনের ইতিকথা। এখন বলেন, আর কারো কোনো কোশ্চেন থাকলে আমি আনসার দিতে পারি। স্যার একটা কোশ্চেন ছিল, মানে আমার মানে বোঝার জন্য আর কি। হুম, ভেন্ডর এগ্রিমেন্টে এটা নিয়ে একটা হচ্ছে বোঝার ব্যাপার, সেটা সে হচ্ছে একটা কোম্পানির দুজন শেয়ার হোল্ডার, একজন ম্যানেজিং ডিরেক্টর আর একজন চেয়ারম্যান। এখন হচ্ছে ইনিশিয়ালি 1 কোটি টাকা অথরাইজ ক্যাপিটালের এগেনস্টে 10 লাখ টাকা তারা হচ্ছে পেইড করছে। তো হুম। সেখানে একদম নর্মাল কি আছে, মানে প্রসেসে গিয়েছে, ক্যাশ থ্রুতে আর কি গেছে। তো পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিল একজন, যে নেক্সট হচ্ছে তারা 10 লাখ টাকা পে করবে। এর ভিতরে একজন শেয়ার হোল্ডার চাচ্ছে যে তার একটা হচ্ছে গাড়ি আছে, সেইটা হচ্ছে যে উনি এজ এ শেয়ারে কনভার্ট করে করতে চাচ্ছে। এটা পসিবল কিনা? পসিবল। আচ্ছা, সেক্ষেত্রে কি স্যার ওই গাড়িটা কিন্তু নতুন না, পুরাতন, সেটার ক্ষেত্রে কি ওই গাড়ির ভ্যালুয়েশনটা কি মার্কেট রেটে, মানে মার্কেট ভ্যালুতেই করতে হবে, নাকি এইটার সিস্টেমটা কি হবে? এটা ভ্যালু আপনার বোর্ড যদি মনে করে যে বোর্ড নিজেরাই ভ্যালু করবে, বোর্ডের ওকে। ভ্যালুয়েশন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হুম। সার্টিফাই করবে, ভ্যালুয়েশন হয়ে আচ্ছা। গেল। বা বোর্ড যদি মনে করে যে এই ভ্যালুয়েশনটা কোনো প্রফেশনাল ভ্যালুয়ার দিয়ে করাবে, তাহলে হুম। প্রফেশনাল ভ্যালুয়ার এঙ্গেজ করবে। সে মার্কেট যাচাই বাছাই করে দেখবে যে এই গাড়ির দাম এখন কত আছে। সেইটা সেই আচ্ছা। ভ্যালুয়েশন সেই ভ্যালুয়েশন রিপোর্ট বোর্ডে যাবে। হুম। বোর্ড অ্যাপ্রুভ করবে যে ইয়েস, এই গাড়িটা আমরা টয়োটা ক্রাউন প্রাইভেট কার, এটা 50 বছর দেশ স্বাধীনের আগে কেনা ছিল। আহ, হুম। ওই- এই 1 লক্ষ টাকায়, এখন এটার দাম 1 কোটি টাকা। এটা কোম্পানির এমডি ব্যবহার করবে, টয়োটা ক্রাউন কোম্পানির নামে এই গাড়িটা নিতে হবে। ভ্যালুয়েশন হয়ে গেল, বোর্ডের সিদ্ধান্ত হয়ে গেল। বা অন্য কোনো গাড়ি হতে পারে, আমি জাস্ট বললাম আর কি, টয়োটা জি ক্রাউনের জি কথা। জি। হুম। হুম। তো ওকে। ভ্যালুয়েশন হওয়ার পরে তখন বোর্ড যখন রেজুলেশন হয়ে যাবে, রেজুলেশন হওয়ার পরে ভেন্ডরস এগ্রিমেন্ট হবে। এই ভেন্ডরস এগ্রিমেন্ট হওয়ার পরে এই আপনার শেয়ারের এগেনস্টে, অর্থাৎ ওই গাড়ির এগেনস্টে শেয়ার অ্যালটমেন্ট হয়ে যাবে, কোনো বাধা বুঝতে নেই। পেরেছি। এখানে স্যার ভেন্ডর এগ্রিমেন্টে হচ্ছে মানে আহ মানে পার্টি হচ্ছে থাকবে কে কে? আহ এখানে হচ্ছে যে যার গাড়ি যে হচ্ছে দিতে যাচ্ছে, তার সাথে হচ্ছে কোম্পানির। কোম্পানি, রাইট। আচ্ছা। কোম্পানির পক্ষে এমডি, আর ওই গাড়ির যে মালিক সে হলো আরেক পক্ষ। ভেন্ডর, সে হলো ভেন্ডর। ক্লিয়ার? স্যার এখানে তাহলে তিনটা পক্ষ থাকবে, যে গাড়ি যে দিবে, এবং এমডি, এবং অডিটর কিংবা ভ্যালুয়ার, যে ভ্যালু। না, অডিটর ভ্যালুয়ার তো আপনার এই পক্ষ না, সে তো হলো, তাকে পক্ষ হবে আপনার দুইটা। গাইড দরকার। করবেন। হ্যাঁ, সে হুম। তাকে আপনি তার কাছ থেকে সার্ভিস নিচ্ছেন। রাইট। সেগুলোটা যদি স্যাম্পল কপি থাকলে দিলে আর কি বুঝতে পারতাম সহজে। স্যার তাহলে পরে এখানে কি তিনটা পক্ষ হবে, কোম্পানি, ম্যানেজিং ডিরেক্টর এবং যিনি গাড়িটা দিবে সেটা, পক্ষ এরকম? তো দুইটা হবে, তিনটা হবে কেন? কোম্পানির পক্ষে ম্যানেজিং ডিরেক্টর সাইন করবে, আর ভেন্ডর হলেন যিনি গাড়ি দিবেন উনি। রাইট, এটা পক্ষ অনলি দুইটা পক্ষ। পক্ষ তো দুইটা, কেনা বেচার পক্ষ তো দুইটা হয়, এক পক্ষ কেনে আর এক পক্ষ বেচে না। হুম।
আর বাকি যারা থাকে তারা তো পক্ষ না, তারা কেউ সাক্ষী থাকে, কেউ এই থাকে, কেউ সেই থাকে, পক্ষ তো দুইজনই। ঠিক আছে স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। স্যার আমার একটা কোশ্চেন আছে। হুম। আমরা যখন ক্লাব ফরমেশন করি আন্ডার সেকশন 29 লিমিটেড বাই গ্যারান্টি, এই ক্ষেত্রে দেখা যায় যে 100 জন মেম্বার মিলে, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি পরিষ্কার। আচ্ছা, 100 জন ফাউন্ডার মেম্বার মিলে একটা ক্লাব গঠন করতে চায় তারা, কিন্তু হুম। তারা সাবস্ক্রাইবার পেজ যেটা আছে সেখানে 15 জনের নাম দিবে, আর বাকি যে 85 মেম্বার থাকবে তারা ফাউন্ডার মেম্বার হিসেবে থাকবে। তো এটা কি মেমোরেন্ডাম কিন্তু অথবা আর্টিকেলে এটা কি রিকগনিশন করা যায় যে 85 জন যে ফাউন্ডার মেম্বার হিসেবে থাকবে? ফাউন্ডার ফাউন্ডার বলতে গেলে তাকে অবশ্যই সাবস্ক্রিপশনে সই করতে হবে, না, এবং তার এটা আমারও সাবস্ক্রিপশনে এটাই জানা, সাবস্ক্রিপশনে কিন্তু তার নাম থাকবে। আমি এই পরশুদিন যেভাবে দেখালাম ওইভাবে তার সাবস্ক্রিপশনে নাম থাকবে, তার ছবি থাকবে, তার স্বাক্ষর থাকবে। আদারওয়াইজ সে ফাউন্ডার হইতে পারবে না। না আমারও এটাই জানা, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে এটাই কোনোভাবে কি মেমোরেন্ডামে এটাকে কোনোভাবে মানে অ্যাকোমোডেট করা যায় কিনা, যে এই 85 জন ছিল, 15 জন তো এখানে সাবস্ক্রাইবার হিসেবে থাকছে। এখানে এখানে যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে উম, আপনি যখন দেখবেন যে ক্লায়েন্ট আসলে তা এভাবেই করতে যাচ্ছে, এটা হলো চালাকি করা আর কি। চালাকি করা মানে সকল মেম্বারকে মানে ইয়ে করা, স্যাটিসফাই করার জন্য। সকল মেম্বারকে স্যাটিসফাই করা। তখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনার ক্লাবের আজীবন সদস্য থাকে না, হ্যাঁ, হ্যাঁ। আজীবন সদস্য থাকে, তারপরে একেবারে আহ মানে যত রকমের সদস্য থাকে ক্লাবে, ওই আর্টিকেলস এর মধ্যে ওগুলো সব বলতে হয়। তখন তখন আর্টিকেলসে গিয়ে আপনি ওই যে তারা যেটা যেটা বলতে চায়, হ্যাঁ, না এটা তো থাকবেই, যেমন ফাউন্ডার মেম্বার, পার্মানেন্ট মেম্বার, ডোনার মেম্বার, এগুলো থাকছে, কিন্তু হ্যাঁ, আপনি ফাউন্ডেশনের ওখানে ওখানে গিয়ে আপনি তাদের নামটা দিতে পারবেন। ওখানে লিখে দিলাম যে এই কোম্পানি ফরমেশনের সময় এই 85 জন ফাউন্ডার মেম্বার ছিল, হ্যাঁ এভাবে একটা উল্লেখ করে দিব। হ্যাঁ, আপনি ওই আর্টিকেলসে দিতে পারবেন, আপনি সাবস্ক্রিপশন পেজে দিতে পারবেন না। না, ওটা আমি দিতেও চাচ্ছি না, কিন্তু ওই 85 জনকে তো স্যাটিসফাই করতে হবে যে হ্যাঁ তারাও তো ফাউন্ডার মেম্বার হিসেবে ছিল। হ্যাঁ, ওই যে আপনি আর্টিকেলসে বলবেন যে এই যে আপনাদের নাম এখানে আছে, আপনারা যে ফাউন্ডার মেম্বার। এটা তো কোম্পানিজ একটা কোনো মানে রেস্ট্রিকশন নাই। না না, রেস্ট্রিকশন নাই, কোম্পানির একটা কোনো রেস্ট্রিকশন নাই। এই ক্লাবের রেজিস্ট্রেশন গুলা নিয়ে ডিলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, এরা নিজেরাও সবসময় একটা কনফিউশনের মধ্যে থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো আপনাকে এটা, আপনি যদি ডিলিং অফিসারকে বুঝাইতে পারেন তাহলে সে এটা রেজিস্ট্রেশন করবে, নাহলে সে রেজিস্ট্রেশন করবে না। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আর ওই লিস্ট পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তো স্যার অনেক সময় হাজারের উপরে অ্যালটমেন্ট যখন দেয় তখন থাকে, তাহলে এতগুলো লিস্ট স্যার ওটা কিভাবে ফর্ম 15 এখানে এন্ট্রি দেবো স্যার? আচ্ছা, কিভাবে এন্ট্রি দিবেন? জি, ওটা ফর্ম 15 যদি স্যার একটু দেখা দিতেন। আচ্ছা, ফর্ম 15-এ আপনার ওই যে আপনার কদিন পরে তো শিডিউল 10 দেখাবো। জি শিডিউল 10-এ আপনার পাবলিক শেয়ারের একটা অপশন আছে, পাবলিক শেয়ার। আবার আপনার এই অ্যালটমেন্টের মধ্যেও আপনার পাবলিক শেয়ারের অপশন আছে। পাবলিক, সেখানে লেখা থাকবে পাবলিক শেয়ার হোল্ডার, পাবলিক শেয়ার হোল্ডার, স্পন্সর, ডাইরেক্টর শেয়ার হোল্ডার। এই স্পন্সর, ডাইরেক্টর শেয়ার হোল্ডারদের শেয়ার অ্যালটমেন্ট হয় হলো বাই নেমে, বুঝতে পারছেন? স্যার, কোথায় আছে স্যার একটু দেখান তো। এটা এখানে, এটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানির ফর্ম, দেখি এর মধ্যে আছে নাকি। তাহলে তো এখানে থাকার কথা না মনে হয় স্যার।
না, এটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি, এখানে এটা থাকবে না। এটা হলো আপনার লিস্টেড কোম্পানি যেগুলি, জি। এই লিস্টেড কোম্পানির ফর্মে যখন আমরা ঢুকবো তখন ওই পাবলিক শেয়ার হোল্ডারের একটা ঘর আছে। সেখানে আচ্ছা। আপনি মনে করেন যে আপনার কোম্পানিতে টোটাল শেয়ার হোল্ডার আছে 1 লক্ষ। হ্যাঁ, হুম হুম। 1 লক্ষর মধ্যে স্পন্সর এবং ডাইরেক্টর হলো 10 জন। জি এই 10 জনের হলো নাম লিখবেন, নাম লেখার অপশন আছে জি। ম্যানুয়ালে, ম্যানুয়ালও আছে, এখানেও আছে। এই 10 জন হলো আপনার উম, ওই যে এক্সিস্টিং যেখানে যে ডাইরেক্টর। নাম লেখার যে জায়গা আছে সেই নামের মধ্যে যাবে। আর বাকি যে আপনার কত থাকলো আর 10,000 ধরেন। 90 90 কি বলে 10,000 গেল 1 লক্ষের মধ্যে। 10,000 বাদ দিয়ে রাখি যে যারা থাকে এরা হলো পাবলিক শেয়ার হোল্ডার। জি এই পাবলিক শেয়ার হোল্ডারের শুধু সংখ্যা, আর বাম পাশে লেখা থাকবে পাবলিক শেয়ার হোল্ডার। এটা আপনি আরজেসি ফরম্যাট। আর হলো ওই যে সিডিবিএল এ গিয়ে আপনি কি করবেন, বাই নেমে এন্ট্রি দিবেন। আরজেসিতে বাই নেমে এন্ট্রি দেওয়ার অপশন নাই। জি। এক্ষেত্রে যেটা যেটা মানে বেটার হচ্ছে ওই বোর্ডের সিদ্ধান্ত হওয়ার পরে বা এজিএম এর সিদ্ধান্ত হওয়ার পরে সিডিবিএল এ যায়, হুম সিডিবিএল হুম। এর এন্ট্রি করায় সিডিবিএল এর ডকুমেন্টস নিয়ে এসে ওইটা দেখে দেখে এখানে ওই আপনার জমা করে দেয় পাবলিক শেয়ার এত, আর স্পন্সর ডাইরেক্টরদের বাই নামে নেমে দেখায় দেয়। এই ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। জি অবস্থা। স্যার এই শুক্রবারের ক্লাসটার ব্যাপারে কি স্যার কোনো সিদ্ধান্ত নেওয়া গেছে স্যার? শুক্রবারের ক্লাসটার ব্যাপারে আমার আজকেও শরীর এত খারাপ যে আমি কালকে ক্লাস নিতে পারবো কিনা সেটাই আমার সন্দেহ। আল্লাহ যেন নিতে দেয়। আহ আমি এখনো সেই নিয়তের মধ্যেই আছি। যদি কোনো কারণে শিফট করার দরকার হয় আমি বলবো। এক্ষেত্রে আপনি যদি, আপনার যেহেতু টিকিট করা হয়ে গেছে, আপনার টিকিট যদি আপনি রিফান্ড করতে পারেন করবেন, তাহলে ওই আপনার টিকিট পারপাসে যে আপনার ডোনেশন, সেই ডোনেশন আমরা দিয়ে দিব স্যার আপনার এখানে টিকিটে স্যার এখানে টিকিটের ব্যাপারটা স্যার গৌণ আমার হচ্ছে সিএস এর পরীক্ষা হচ্ছে স্যার 17 তারিখ থেকে শুরু তো। স্যার হুম। আপনি যদি শিফট করেন স্যার হচ্ছে আমার জন্য একটু 17, 18, 24 এই 3টা ডেটে স্যার হচ্ছে আমি অ্যাটেন্ড করতে পারবো না, এই জন্য আমার কনসার্নটা একটু জানিয়ে রাখলাম। টিকিট তা আমরা যদি শিফট করি তাহলে 31 তারিখে নিয়ে যাব, তখন তো আর আপনার সমস্যা হবে না। না স্যার তখন কোনো সমস্যা হবে না স্যার। হ্যাঁ সেটাই। তো আমি এখনো এটা শেষ করে ফেলারই পক্ষে। আহ উম, দেখি আমি কি করতে পারি। আর যদি শিফট করি আপনাদের আহ, সবার সম্মতিতে আমি এটা আপনার সুবিধার জন্য 31 তারিখে নিয়ে যাবো। আপনি চিন্তা করেন না। আপনার জানাই দিব আমি, কালকে জানাই দিব। আচ্ছা স্যার আপনার শরীরে কি অবস্থা স্যার, এখন কি ভালো আছেন নাকি স্যার অসুস্থ বলছেন স্যার? শরীর আমি আসলে যে বললাম যে আমাকে ম্যাডাম আজকে বলতেছিল যে আজকে সেশন করার দরকার নেই। সকাল থেকেই আমি খুবই মানে অসুস্থ বোধ করতেছি। মানে ওই যে অক্টোবর মাসে যে ইব্রাহিম কার্ডে গেছিলাম জি 7-8 দিন, এই 7-8 মাস 9 মাস হয়ে গেছে, এখনো শরীর স্টেবল হয় নাই। এক এক দিন এক এক রকমের একটা সিমটম হয়। যেদিন শরীর সকাল থেকে খারাপ শুরু হয়, মানে ওই বেশি সমস্যা হচ্ছে আমার আহ ঘুম যেদিন কম হয়, এখনো যে খেলা দেখি তো রাতে, জি স্যার। আর ঘুম ঘুম কাভার হচ্ছে না, যার কারণে এই এফেক্টটা পড়তেছে। তো চেষ্টা করতেছি এটাকে ওভারকাম করার জন্য। দেখা যাক আল্লাহ কি করে, দোয়া রাখেন আপনারা। আমার স্যার একটা প্রেশারটা অনুরোধ থাকবে স্যার, এরকম যদি শরীর অসুস্থ থাকে স্যার এইভাবে অসুস্থতা নিয়ে আমাদের ক্লাস করানো যদি না নেন স্যার তাহলে ভালো, আগে সুস্থতা তারপর হচ্ছে ক্লাস স্যার। মানে এটা আমার একটা হয় ছোট কি, অনুরোধ আমার থাকবে। এই এই প্রেশার আহ প্রেশারটাই আমার বেশি সমস্যা করে। এই গত 9 মাসে দেখলাম মাঝে মাঝে হয়ে যায় হলো 70/40, 30 হয়ে যায়। তখন হুম। আমি নামাজও পড়তে পারি না, এত সমস্যা হয়ে যায়। মানে এই এরকম সিমটম হয়ে যায়। তো যাই হোক আর কি, এটা
মেডিসিন চলতেছে, আমার এমনি কোনো হার্টে কোনো ব্লকেজ নাই। হার্টের হলো পাম্প কমে গেছে। পাম্প হার্টের উপরের আচ্ছা পার্ট বেশি পাম্প করে আর নিচের পার্ট কম পাম্প করে, এটা সিনক্রোনাইজ হচ্ছে না। এইটা নিয়ে হলে আমি সমস্যার মধ্যে আছি। হার্ট হলো ফেলিউরের দিকে চলে যায়, মানে কোনো ব্যতিক্রম হলে, আমি বেশি লোড নিলে হঠাৎ করে হার্ট ফেলিউর হয়ে যাবে, এরকম একটা ডাক্তারের বক্তব্য আর কি। তো এই জন্য একটু মানে, আর বসে থাকলেও আসলে কয়দিন বসে থাকবো, মানে এক সময় যা মেধা দিতে পারবো না কাউকে, আপনাদেরকে তো দিতে পারবো না। যাই হোক, সবকিছু মিলাই তো করতে হবে ইনশাল্লাহ। আহ, তা আপনার সুস্থতা কামনা করছি স্যার, দ্রুত। আচ্ছা, তাহলে অ্যালটমেন্টের এটা গেল। আর এখন আপনাদের যদি সময় থাকে, আমি আরেকটা ইয়ে, ওই যে কোম্পানির নাম চেঞ্জের এটা একটা ফর্মালিটিজ আছে, এটা কি দেখাই দিব আপনাদের নাকি কালকে দেখবেন? স্যার কালকেই ভালো হবে স্যার, আস্তে আস্তে একসাথে লোড নিলে। স্যার আপনার শরীর ভালো না থাকলে আজকে না দেখান, কালকেই দেখিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এই যে অ্যালটমেন্টের যে বিষয়টা, অ্যালটমেন্ট কিন্তু কোম্পানিতে প্রতিনিয়ত লাগে, অনেক কাজ অ্যালটমেন্টের। আপনার এই আজকে যে সেশনে আমি যেগুলো বললাম, যা দিলাম, আপনার ফিজিক্যাল সেশনে আরজেসির একজন ডেপুটি রেজিস্ট্রার থাকবে আপনাদের আপনাদের সম্মানে। আপনারা প্রাণ খুলে তাকে কোশ্চেন করতে পারবেন। আপনার আমার এখানে কোশ্চেন করেও আপনি সব আনসার পেয়ে যাচ্ছেন, কিন্তু অনেক কোশ্চেন থাকে যেটা আপনি ওনাকে দেখলে আপনার মনে হবে, আপনি তখন সেটাও করতে পারবেন। তো আর এই কোশ্চেন করার মধ্য দিয়ে তার সাথে একটা রিলেশন তৈরি হবে। সেই রিলেশন তৈরি করার প্রেক্ষিতে সেই আপনি যদি তার অফিসে যান, আপনাকে সেই স্টুডেন্ট হিসেবে চিনবে, আপনার সাথে তার একটা রিলেশন তৈরি হওয়ার কাজটা সহজ হবে। এই আমাদের এই ওয়ার্কশপের মাধ্যমে আপনার এই বেনিফিটটাও আপনি পাচ্ছেন। তো এভাবেই আসলে আমাদের প্রফেশনালদের, আমরা আমরা যারা প্রফেশনাল আছি, একসময় ওখানে যারা আছেন আর কি, প্রফেশনালরা কেউ যাইতোই না ভয়ে, যে ওখানে গেলে বসার জায়গা নাই, দাঁড়ায় থাকতে হবে, এই করতে হবে, মানে বিহেভও ভালো ছিল না। এখন তো আমরা কি বলে, মানে ওই আরজেসি রেজিস্ট্রার আমাদের কাউন্সিল মেম্বার, ওনাকে এই বিষয়গুলো আমি এবং আমাদের কাউন্সিলের যারা অন্যান্য সম্পৃক্ত আছেন, ওনাকে রেগুলার ইনপুট দেই যে প্রফেশনালদের কাজ করার পরিবেশ দেন আপনার ওখানে, তাহলে চার্টার অ্যাকাউন্টেন্ট নিজে আসবে, কস্ট অ্যাকাউন্টেন্ট নিজে আসবে, আমরা নিজেরা যাব, তারপরে কোম্পানির এমডি ডাইরেক্টররা নিজেরা আসবে আপনাদের সাথে কথা বলার জন্য, ব্যারিস্টার অ্যাডভোকেট যারা কোর্টে প্র্যাকটিস করে তারা নিজেরা আসবে, তারা পিয়ন পাঠাবে না, হ্যাঁ, বা ভায়া মিডিয়া হয়ে দালাল ধরবে না। সেই জায়গাটা আসলে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি আমি ব্যক্তিগতভাবে খুশি। রেজিস্টারের পিছনে আমি লেগে আছি, এবং আপনারা যারা এখানে আছেন, আপনাদের কোনো ক্রিটিক্যাল কাজ যদি থাকে যেগুলা আপনি বিভিন্ন ভাবে হয়তো আটকায় থাকতে পারেন, আমাকে বললে আপনাদের সে কাজ আমি ইনশাল্লাহ বের করে দিতে পারবো, এতটুকু বলতে পারি। এবং সেটা সেই সেই প্রেক্ষাপটে ওই কর্তাবাবুদের সাথে আপনাদেরও রিলেশন তৈরি হবে, আপনারাও ভালো ভালো কাজ করতে পারবেন। তো আজকে আমার মনে হয় আর কোনো কোশ্চেন নাই, আমি মনে হয় শেষ করতে পারি নাকি ভাই? জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি প্লিজ। যে কোশ্চেন করতে চাচ্ছি সেটা হচ্ছে স্যার, ওই গভর্নমেন্টের অনেক সময় কিছু লোন দেয় আর কি, মানে লোন বলতে হচ্ছে ফান্ড দেয়, এটা কিন্তু তারা ইকুইটিটা নেয় আর কি। তো যেমন ইএফ ফান্ড আছে, আইসিএবি ইনভেস্টমেন্ট কর্পোরেশন। তো সেক্ষেত্রে কি স্যার এই এইটা ক্যাপিটাল ইনক্রিজের ক্ষেত্রে বা উনি যে শেয়ারটা নিবে আর কি, মানে উনি যে ফান্ডটা দিয়ে যে শেয়ারটা নিবে, এই ক্ষেত্রে কি কোনো প্রসেসের কোনো ডিফারেন্স আছে যেগুলো আছে আপনি দেখাবেন? অথবা ওই যে পরে শেষ না আমাদের শেয়ার ট্রান্সফার আছে, ওখানে একটা কাজ থাকে, একটু যদি স্যার এটা একটু প্রসেস একটু সময়টা দিতে। এখানে এখানে আপনার এই আহ, আপনার এই এই ঘটনাগুলো সরকারি প্রতিষ্ঠানে বেশি ঘটে। জি, সরকারি এরকম না, এটা আমাদের কোম্পানির ক্ষেত্রেও আছে স্যার, আমাদের সেমিকন্ডাক্টর কোম্পানি। আমাদের তখন হচ্ছে 2014-তে আমাদের মানে ফান্ডের সমস্যা ছিল। তখন আমরা হচ্ছে গভর্নমেন্টের থেকে হচ্ছে আমরা এই
ইটা নিয়েছিলাম, লোনটা নিয়েছিলাম আর কি, ফান্ডটা নিয়েছিলাম, এই জিনিসটা ওদেরকে ইকুইটি দিয়েছি আর কি, প্রায় 2 কোটি টাকার মতো। তখন ওরা আমাদের থেকে শেয়ার নিয়েছিল। পরে আমরা এগুলো আবার বাইব্যাক করেছি, তখন আমরা টাকা পরিশোধ করার পরে এগুলো আমরা ট্রান্সফার করেছি। তো এগুলো করতে যে আমাদের অনেক সময় গেছে, আরজিসি তে এটা প্রায় 6-7 মাস ধরে ঘুরতে হয়েছে, এটা আনো ওইটা আনো, এনেছি এনেছি, মানে অনেক কিছু আর কি স্যার। যেহেতু গভর্নমেন্ট অফিসের ওদের যেহেতু শেয়ার ছিল আমাদের এখানে, ওদের তো এখানে স্যার আপনার যে নমিনি ডিরেক্টর থাকে স্যার জানেন। তো এগুলো একটু যদি প্রসেসটা বা কিভাবে এগুলো সহজ হয় তো আমি আপনাকে বলি, আপনি মনোযোগ দিয়ে শোনেন। সেটা হচ্ছে যে এগুলো হলো এক্সেপশনাল কেস, এগুলো মানে জেনারেল লাইনের কেস না। এটা হলো আপনার আহ, অধ্যাপকের কেস আর কি, অধ্যাপক। এইখানে আপনি বোর্ডের রেজুলেশন নেবেন, বোর্ড রেজুলেশন নেওয়ার পরে ইজিএম করবেন, বা এজিএম এ আপনি অ্যাপ্রুভাল নেবেন স্পেশাল রেজুলেশন হিসাবে। নেওয়ার পরে সেই রেজুলেশন আপনি যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আপনার রেগুলেটর হয় তার কাছে আবেদন করবেন, যদি ইডরা আপনার রেগুলেটর হয় তার কাছে আবেদন করবেন, যদি বাংলাদেশ ব্যাংক আপনার রেগুলেটর হয় তার কাছে আবেদন করবেন যে এই প্রেক্ষাপটে আমি লোন শোধ করার জন্য এই কোম্পানির শেয়ার অ্যালটমেন্ট দিতে যাচ্ছি। তখন যদি তারা স্যাটিসফাইড হয়, তারা একটা অনুমোদন দিবে। সেই অনুমোদন দেওয়ার প্রেক্ষিতে ওই অনুমোদন বলে আপনি তখন লোন পরিশোধ করার জন্য ওই লোনটাকে ক্যাপিটালে কনভার্ট করতে পারবেন। কারণ তার কাছ থেকে তো আপনি লোন নিয়ে রাখছেন, সেই লোনটাকে আপনি ক্যাপিটালে কনভার্ট করে লোনটাকে জিরো করে দিবেন। এরকম কেস বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানি, রূপালী ব্যাংক লিমিটেড, এর সহ সহ এরকম অনেক কোম্পানি আছে যেগুলো আমরা নিজেরাই কাজ করেছি। এগুলো হলো এক্সেপশনাল কেস। আপনার রেগুলার না বোনাস ইস্যু, না স্টক ইস্যু, না রাইট ইস্যু, কোম্পানি আইনের বাইরের ইস্যু এগুলা। ফলে আপনি যে কোম্পানি, আপনার যে কোম্পানি, সেই কোম্পানি যে রেগুলেটরের আন্ডারে, সাধারণত আপনার যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে থাকে, যদি কোনো নন গভর্নমেন্ট কোম্পানির প্রতিষ্ঠান হয়, স্যার আপনি যে প্রাইভেট নিশ্চয়ই কোম্পানি আর কি, প্রাইভেট লিমিটেড। আপনার লোনটা হয়তো আম, বাংলাদেশ ইনভেস্টমেন্ট কর্পোরেশনের কাছ থেকে হইতে পারে, হ্যাঁ, বা কোনো লিজিং কোম্পানি বা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে হইতে পারে, বা সরকারের কাছ থেকে হইতে পারে। আপনার এই তরিকায় আপনি পাস করাতে পারবেন যদি আপনার রেগুলেটর অ্যাপ্রুভ করে। অনেক সময় ফিনান্স মিনিস্ট্রি অ্যাপ্রুভাল লাগে, যদি সরকারি টাকা হয়, মিনিস্ট্রি অ্যাপ্রুভাল দিয়ে এটার যাত্রা শুরু হবে। তারপরে রেগুলেটরের কাছ থেকে যাত্রা শেষ হবে, তারপরে আপনার এটা এই অ্যালটমেন্টের কাজ আপনি করতে পারবেন। জি স্যার। বুঝাতে পারলাম? জি স্যার, clear। তাহলে আর 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 তো কারো কোনো কোশ্চেন নাই নাকি? জি না স্যার। ফিজিক্যাল 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 প্রোগ্রামের দিন কোশ্চেন সবগুলো মিলে কোশ্চেন হবে। তাহলে সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করি, আমার জন্য দোয়া দোয়া করবেন। আমি যেন আল্লাহ যেন আমাকে একটু সুস্থতা আল্লাহ রাখে, আমি কর্পোরেট প্রফেশনের জন্য কিছু করতে পারি। আল্লাহ আপনাকে শেফা দান করুন। আমিন। আপনাদেরকে কর্পোরেট প্রফেশনে কন্ট্রিবিউশন রাখার জন্য তৈরি করতে পারি। জি, স্যার, আপনি টেনশন করেন না, প্রয়োজনে গ্যাপ দিয়ে আমাদের ক্লাস নেন, অসুবিধা নেই স্যার। হ্যাঁ, সেটাই। টেনশন নেওয়ার দরকার নেই স্যার।